তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আম নিউটনের সূত্র, যে গ্র্যাভিটেশনের যে সূত্র। আচ্ছা, তোমরা সবাই আগের ক্লাসে ছিলে, আশা করি অনেকে যারা জয়েন করেছো। আমি একবার দেখে নিই, আমার আশা করি নামগুলো মনে আছে। তো তোমরা কি সবাই আগের দিন ছিলে নাকি আজকে কেউ নতুন জয়েন করেছো? যদি কেউ জয়েন করো আমাকে একটু বলো, তাহলে আমারও মানে মনে হয় যে আমি কারোর সঙ্গে কথা বলছি, একটু ইন্টারাক্ট হবে। চিরন্তন, চিরন্তন কি ছিল আগের দিন? না স্যার, আমি না আজকে নতুন জয়েন করেছি। আচ্ছা 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 আচ্ছা। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি কান্দুয়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা ডিসকাস করব আজকে সেটা হচ্ছে যে আগের দিন আমরা শুরু করেছিলাম যেরকম ভাবে যে নিউটন কিরকম ভাবে গ্র্যাভিটেশনাল যে থিওরিটা সেটা বলেছিল। তো আমরা খুব স্পিডে এখন এটা রিভিশন ক্লাস করানোর চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। আর পরীক্ষার যতদিন মানে এটা পরীক্ষার আগে পরীক্ষা ফোকাসড হয়ে পড়াশোনা করাই ভালো। কিন্তু তারপর আমি সবসময় পড়ানোর সাথে সাথে এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করছি যে তোমরা যখন পড়বে কোনো কিছু, যখন পড়তেই হচ্ছে, যখন ফিজিক্সটা পড়তেই হচ্ছে, তখন এমন ভাবে পড়া উচিত যাতে আহ, মানে যেরকম ভাবে সায়েন্টিস্টরা চিন্তা ভাবনা করে সেই রকম ভাবে চিন্তা ভাবনাটা যেন তোমাদের থাকে। তো সেটা কি রকম? সেটা হচ্ছে পড়াশোনা খুব কম, পড়াশোনা খুব কম কিসের রেসপেক্টে, না চিন্তা ভাবনা করার রেসপেক্টে। সেই রকম ভাবে আমি আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম যে আহ, আইজ্যাক নিউটন একটা ফর্মুলা বলেছিলেন যে যখন দুটো মাস একজন অন্যজনের সামনে আসে বা দূরে থাকে বা যাই হোক না কেন, একজন অন্যজনকে আকর্ষণ করে, এবং তার জন্য তিনি একটা ফর্মুলা বলেছিলেন। এবং সেই ফর্মুলাগুলো থেকেই আহ, সমস্ত জিনিসগুলো গ্র্যাভিটেশন চ্যাপ্টারের আধখানা কমপ্লিট হয়ে গেছিল। এবং আজকে যে বাকি আধখানা কমপ্লিট করব, যেটা দিয়ে পুরো গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা আমাদের রিভাইজ হয়ে যাবে, সেইখানেও পড়াশোনা করার থেকেও বেশি কিরকম ভাবে লজিক্যালি চিন্তা ভাবনা করবে, এবং চিন্তা ভাবনা করার মাধ্যমে ওই যে নিউটনের গ্র্যাভিটেশনাল একটা সূত্র তোমরা জানো, এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে বেসিক যে জিনিসগুলো শেখানো হয়েছিল, যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম, রোটেশনাল মোশন, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছিল, সেই সমস্তগুলো অ্যাপ্লাই করেই আমরা পরের চ্যাপ্টারটাও রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করব, তৈরি করব চ্যাপ্টারটা আমরাই। সমস্ত কিছু আমাদের মনে হবে যেন যে আমরাই জিনিসটা তৈরি করছি, এরকম না যে আমরা কোনো বইয়ে পড়ে সেটাকে মনে রেখে পরীক্ষায় অ্যাপ্লাই করব বা কোথাও অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো সেই রকম ভাবে তো এবার আমরা পড়বো যে কেপলারের সূত্র। কেপলারের সূত্র হচ্ছে, কেপলার তিনখানা সূত্র দিয়েছিলেন। তার মধ্যে দেখো প্রথম যে সূত্রটা সেটা এখানে লেখাই আছে যে প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার পথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এবং সূর্য সেই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। তো এই যে উপবৃত্ত হোক বা বৃত্ত হোক, বা এই যে উপবৃত্ত এবং বৃত্ত, এই দুটো হচ্ছে ক্লোজড কনিক সেকশন। কনিক সেকশন বলে এগুলোকে, কেন? কারণ হচ্ছে কোণ, কোণ কাকে বলে? কোণ বলে হচ্ছে শঙ্কুকে। এই হচ্ছে একটা শঙ্কু। এই যে শঙ্কু, এই শঙ্কুকে যদি সেকশন করা হয়, তাহলে এই ধরনের জিনিস, যে সমস্ত জিনিসগুলো উৎপন্ন হবে, সেই জিনিসগুলোকে বলা হয় কনিক সেকশন। কারণ এটা একটা কোণকে কেটে তৈরি করা হচ্ছে। কিরকম ভাবে? না, তুমি যদি একটা এখানে ছুরি নাও এবং সেই ছুরিটা দিয়ে এই জিনিসটা এইভাবে কেটে দাও এখান থেকে, তাহলে এই জায়গাটার যে জিনিসটা তৈরি হবে, যে একটা 3 ডাইমেনশনাল ফিগার থেকে একটা 2 ডাইমেনশনাল ফিগার তৈরি হবে, সেই ফিগারটা হবে একটা সার্কেল। তাই সার্কেল হচ্ছে একটা কনিক সেকশন, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে যদি এটাকে তোমরা সোজা না কেটে একটু তেরচা ভাবে কাটো, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হয় ইলিপস। তাই ইলিপসও হচ্ছে একটা কনিক সেকশন। এরকম ভাবে যদি তোমরা এরকম করে কাটো জিনিসটাকে, ঠিক আছে, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা একটা এরকম টাইপের একটা দেখতে জিনিস তৈরি হবে। যে ধরো এখান থেকে কেটে দিলে তাহলে এইখানে একটা আলাদা হয়ে যাবে একটা জিনিস, তো সেটা এরকম দেখতে হবে। এবং এই জিনিসটাকে বলা হয় প্যারাবোলা। তো প্যারাবোলা হচ্ছে কনিক সেকশন। সেরকম ভাবে আরেকটার নাম আছে হাইপারবোলা। তো এই যে এই জিনিসগুলো ম্যাথমেটিক্স এর জিনিস, এবং আমি বেশি ডেপথে ঢুকবো না, কারণ হচ্ছে এটা রিভিশনের একটা সিরিজ। কিন্তু আমি এইগুলো আস্তে আস্তে বলি যাতে তোমরা মজা পাও যে হ্যাঁ,
আমরা বাস্তবে জিনিসপত্র দেখতে পাই এইগুলো, সেই কারণেই আমরা পড়াশোনা করছি। তো কেপলার অনেক দেখলেন এই সমস্ত ব্যাপার স্যাপার, দেখলেন যে চাঁদ, পৃথিবী, সূর্য কিরকম ভাবে যাচ্ছে, কিরকম ভাবে যাচ্ছে, এবং তিনি দেখলেন, তিনি বললেন যে তারা সবাই এক একটা কনিক সেকশনের মতো, মানে কনিক সেকশন কেন বলছি আমি সেটা বলছি। তিনি আসলে বললেন যে তারা যারা ক্লোজড অরবিটে ঘুরছে, যারা মানে হচ্ছে একটা বদ্ধভাবে ঘুরছে, কোনো যখন একটা মাস থাকে না, এরকম ভাবে একটা মাস থাকে, তো সে মাস মানে ধরো এখানে একটা সান আছে, আমাদের সূর্য আছে, তো তার চারপাশে পৃথিবী ঘুরছে, এটা একটা সিচুয়েশন হতে পারে। আরেকটা সিচুয়েশন হতে পারে যে এর পাশ দিয়ে একটা ধূমকেতু যাচ্ছে, এর পাশ দিয়ে একটা ধূমকেতু যাচ্ছে, তো এ কি করবে, সূর্যকে টানবে, তো এ সোজা না গিয়ে এ কি করবে, এ একটুখানি বেঁকে যাবে, বেঁকে যাবে, বেঁকে যাবে, কিন্তু সূর্যকে পুরো টেনে ঘুরিয়ে দিতে পারবে না, এবং সে কি করবে, এরকম ভাবে গিয়ে এই দিক দিয়ে চলে যাবে। তো এই যে জিনিসটা তৈরি হলো, এর যে পাথটা তৈরি হলো, সেটাও কিন্তু একটা কনিক সেকশন, কিন্তু সেটা ইলিপস নয়, সেটা হবে প্যারাবোলা। এটাকে বলে প্যারাবোলা। এগুলো সব তোমরা 11-12 কোনো না কোনো ক্লাসে ম্যাথমেটিক্সে পড়বে। সুতরাং এই বিষয়ে আমি বেশি ঢুকছি না, কিন্তু যদি কোনো একটা পার্টিকেল কোনো ভরের চারপাশে ঘুরতে থাকে মানে কি, সে একটা ক্লোজড অরবিটে আছে, সেই ক্লোজড অরবিটে থাকলে সে একটা ইলিপসের মতো জিনিসে থাকবে, এবং যাকে কেন্দ্র করে ঘুরছে, সেই কেন্দ্র করে যে সে যে জায়গায় আছে, সে একটা তার ফোকাস পয়েন্টে থাকবে। এই ফোকাসের ডেফিনেশন কি, এগুলো সমস্ত ম্যাথমেটিক্স এর জিনিস, আমি এর ভেতরে বেশি দেখতে যাচ্ছি না। আমি তোমাদেরকে এই জিনিসটা জটিল থেকে আরো সরলতর করে দিচ্ছি। কি বলে, যে ইলিপস হচ্ছে একটা জেনারেল নাম। যেমন হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে একটা জেনারেল নাম, বর্গক্ষেত্রও কিন্তু একটা ধরনের আয়তক্ষেত্র। যে আয়তক্ষেত্রের সমস্ত বাহু সমান, সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। ঠিক সেরকম ভাবেই সার্কেলও একটা হচ্ছে ইলিপস। তো তোমাদের যে ক্লাস 11 এর যে চ্যাপ্টারটা আছে গ্র্যাভিটির, সেখানে ইলিপস নিয়ে খালি এটুকুই বলা আছে যে তারা ইলিপসের মতো একটা কক্ষপথে ঘোরে, কিন্তু এর পরবর্তী যতগুলো আমি ক্যালকুলেশন করব, সমস্তগুলো আমি সার্কুলার ক্ষেত্রে করব। কারণ কি, কারণ সার্কেল হচ্ছে একটা ইলিপস, এবং সেটা কেন না তার বৃত্তান্ত সেটা নিয়ে না হয় আমি পরে যখন তোমাদের সঙ্গে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই ডিসকাস করব, তখন না হয় বলবো, কারণ এখন এটা আমরা রিভিশন ক্লাস করছি। তো এই যে সার্কেলের একটা ফোকাস থাকবে, সেই ফোকাসটাই হচ্ছে কেন্দ্র। সুতরাং এই যে কেন্দ্রে থাকবে আমাদের সূর্য বা সান, এবং তার চারপাশ ঘুরে চলবে আমাদের এই পৃথিবী, বা যখন কেন্দ্রে থাকবে পৃথিবী, তখন তার চারপাশে ঘুরে চলবে চাঁদ। তার মানে আমরা প্রথম যে সূত্রটা কেপলারের পড়লাম সেটা হচ্ছে ইলিপস, কিন্তু আমরা এর পরে যখন ক্লাস 11 এর স্ট্যান্ডার্ড নিয়ে যখন আমরা ডিসকাস করব, আমরা সমস্ত কিছু একটা সার্কুলার মোশন হিসাবেই দেখব। এবং এখানে তোমাদের বলে রাখি যে সার্কুলার মোশন কিন্তু তোমরা অলরেডি ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে পড়ে ফেলেছো। তার মানে এর পরের যতটা চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারটা তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে। ঠিক আছে, এটা এইরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারতে হবে যে তোমরা অলরেডি জানো সার্কুলার মোশন, এবং এখানে তোমরা একটা নতুন জিনিস শিখেছো। সেই নতুন জিনিসটা হচ্ছে ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তার মানে এখানে সমস্ত তোমাদের জিনিসটা জানা হয়ে গেল। মানে কি, এবার আমার মাথায় আমি আর কোনো নতুন ইনপুট ঢোকাবো না, নতুন কোনো আমি কিছু এমন কিছু আমার মাথায় আনবো না যেটা একটা নতুন ইনফরমেশন। আমি আমার মাথায় এবার যা আছে সেইগুলো দিয়ে লজিক্যালি বোঝার চেষ্টা করবো যে এর পরবর্তী ঘটনাগুলো কি ঘটছে। ঠিক আছে, আমি নিজেই যেন একটা ফিজিক্সের বই লিখছি সেই রকম ভাবে। তো সুতরাং আমার এই যে যেভাবে আমি পড়াচ্ছি সেইভাবে তোমরা পড়ে, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে ঠিক একই রকম ভাবে তুমি ভাববে যে স্যার কি বললো, স্যার বললো যে সার্কুলার মোশনটা আমরা জানি, আর আমরা এই ফর্মুলাটা জানি, সুতরাং এই যে কেপলারের ল থেকে এর পরবর্তী সমস্ত কিছু আমরা নিজেরা ভেবে ভেবে তৈরি করার চেষ্টা করি। কিরকম ভাবে তৈরি করবে সেই গাইডেন্সটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তোমরা না দেখে যখনই তোমরা পুরো চ্যাপ্টারটা লিখে ফেলতে পারবে খাতায় নিজের মতো করে, তখনই তোমাদের কনফিডেন্স চলে আসবে। সেটা কিভাবে হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, এবং বারবার আমি একটা কথা যেটা বলি সেটা হচ্ছে, তোমাদের বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই কোশ্চেন করবে, কারণ অনলাইন যেহেতু ক্লাস হচ্ছে আমি তোমাদের মুখগুলো দেখতে পারছি না, এবং যেহেতু মুখ দেখতে পাচ্ছি না তাই আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। তাই আমাকে একটু কোয়েশ্চেন করবে, কোনো ধরনের কোনো লজ্জা করার কোনো কারণ নেই, কারণ এই যে ডিসকাশনটা, এটাই আমি চাই যে সবাই মিলে ডিসকাশন হোক এবং একটা সাইন্টিফিক ভালো মেন্টালিটি তৈরি হোক। ঠিক আছে, তো প্রথম সূত্র তো কোনো ব্যাপার না,
এবার দ্বিতীয় সূত্রতে চলে আসি। দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে, যে সমান সময়ে সূর্য ও গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান ক্ষেত্রফল অঙ্কন করে। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে, এবার তোমরা বলবে স্যার এই তো একটা নতুন ইনফরমেশন চলে এলো এখানে, নতুন একটা ইনফরমেশন। ঠিক আছে, আমি এটা বলবো না যে এটা নতুন ইনফরমেশন, আমি তোমাদেরকে বোঝাবো যে এই জিনিসটা তোমরা কিভাবে আগে থেকেই জানতে, কিন্তু তোমরা জাস্ট ভেবে দেখোনি বলে এই জিনিসটা মনে হচ্ছে নতুন জিনিস, সেটা আমি বোঝাচ্ছি একটু পরে। কিন্তু আগে বলেনি যে এখানে কি নতুন জিনিসটা, মানে নতুন জিনিস না, মানে এই পুরো সূত্রটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে যে আমার মাঝখানে আছে, ধরে নাও এই আমার মাঝখানে একটা মাস আছে, এটা সূর্য হতে পারে, পৃথিবী হতে পারে, তার চারপাশে চাঁদ ঘুরছে হতে পারে, এবং এর চারপাশে এটা হচ্ছে একটা অরবিট, সেই অরবিটের মধ্যে আছে ধরো আমাদের সবুজ রঙের পৃথিবী। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সূর্য। এবার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটার মানে হচ্ছে এই সংযোগকারী সরলরেখাটা, তার মানে কি, তুমি এখান থেকে ডাইরেক্ট একটা স্ট্রেট লাইন টানবে এর কেন্দ্র অবধি, একদম যে ঘুরছে এবং যাকে কেন্দ্র করে ঘুরছে তার কেন্দ্র অবধি, এবং তুমি ধরো একটা পার্টিকুলার সময় নিলে, ধরো সেই সময়টা নিলে 1 ঘন্টা, 1 আওয়ার। তো এই 1 আওয়ার পরে পৃথিবী তো আর এখানে থাকবে না, পৃথিবী থাকবে এখানে। তো এখান থেকে তুমি আবার একটা সরলরেখা টানলে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল এরিয়াটা তৈরি হলো, টোটাল এরিয়া তৈরি হলো মানে কি, এই যে এই এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটা সব সময় একই থাকবে। তার মানে পরের 1 সেকেন্ডেও ও কিন্তু এই একই এরিয়া কভার করবে। ঠিক আছে, এটা এক্ষেত্রে তো বোঝা খুবই সহজ, এক্ষেত্রে বোঝা খুবই সহজ, কিন্তু ভেবে দেখো যে রিয়েল লাইফে কি হবে। রিয়েল লাইফে কি হবে, যে এইরকম তো আর জিনিসটা থাকবে না, থাকবে হচ্ছে ইলিপস, এবং এই ইলিপসের একটা ফোকাসে থাকবে আমাদের সূর্য, সূর্যটাকে আমরা হলুদ রঙে রাখছি, এবং পৃথিবী থাকবে সবুজ রঙের এখানে। তাহলে যখন পৃথিবী সূর্যের থেকে অনেকটা দূরে থাকবে, তখন কিরকম দেখতে হবে ওই ত্রিভুজটা যেটা আমি একটু আগে আঁকলাম, ধরো 1 ঘন্টায় ও এখান থেকে এতটা যাবে। তার মানে দেখো কতটা একটা বড় ক্ষেত্রফল হচ্ছে। তাহলে এই যে এতটা বড় ক্ষেত্রফল, মানে ধরো এটা হচ্ছে 1 ঘন্টায় 1 আওয়ার। ঠিক আছে, তারপরে ধরো 6 মাস পরে পৃথিবী এখানে চলে আসবে, এবং তারপরে যে 1 ঘন্টায় সেখানে পৃথিবী কতটা যাবে, সেখানে যদি পৃথিবী ওইটুকুই যায়, তাহলে ওই যে এরিয়াটা তৈরি হবে, সেই এরিয়াটা হবে এটা। এবার তোমরা দেখে বলো যে কোন এরিয়াটা বড়, কোন এরিয়াটা ছোট। অবশ্যই তো এই এরিয়াটা বড়, যেটা যেরকম যে আমি ছবি এঁকেছি, এটা কত লম্বা একটা, এর ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এর ভূমি উচ্চতা, উচ্চতা ছেড়ে দাও, মানে এটা কতটা বড়, এটাকে যদি আমি ভূমি ধরি, এটাকে যদি উচ্চতা ধরি, কতটা বড়। এর তো উচ্চতাটা সমান, ভূমিটা কত ছোট, তাহলে তো এর ক্ষেত্রফল অনেক ছোট হবে। কিন্তু কেপলার বললেন যে না, এরকমটা হবে না, যে ক্ষেত্রফলটাকে সমানই হতে হবে। ক্ষেত্রফলটাকে সমান হওয়ানোর জন্য, ক্ষেত্রফলটাকে সমান হওয়ানোর জন্য পৃথিবী এইটুকু ঘুরবে না। পৃথিবী ওই 1 ঘন্টায় যদি তুমি সময় নাও এখন 1 আওয়ার, তাহলে পৃথিবী এখান থেকে এখানে আসবে না, ও এখানে চলে আসবে। তাই আমার টোটাল যে এরিয়াটা হবে সেটা হচ্ছে এই পুরো এরিয়াটা হবে। এবং এবার তুমি দেখো যে এই টোটাল যে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, সেইটা কিন্তু এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে যখন পৃথিবী সূর্যের অনেকটা কাছে থাকে, তখন কিন্তু ও অনেকটা দ্রুত, অনেকটা দ্রুত কভার করে নেয় জায়গাটা, এবং হ্যাঁ, যখন একবার দূরে বলুন থাকে। এই জায়গাটা। হুম হুম, হ্যাঁ, একবার বলুন পুরোটা। অবশ্যই। দেখো, যখন পৃথিবী সূর্যের অনেকটা কাছে থাকে, তখন কিন্তু এই সেম ক্ষেত্রফলটাকে করার জন্য, এই যে এই ক্ষেত্রফলটা তো একই হতে হবে, কেপলার কি বলছে, এই ক্ষেত্রফলটা একই হতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা একই করার জন্য এই এই যে ডিস্টেন্সটা, এটা তো ছোট, আর এখানে এই ডিস্টেন্সটা বড়। তাহলে এই বড় ডিস্টেন্স যদি হয়, আর যদি ছোট ডিস্টেন্স যায় এদিকে, তাহলে ক্ষেত্রফলটা যেটা হবে, এই ছোট ডিস্টেন্স গিয়ে একে এই দিকটাকে বড় করতে হবে। কারণ
দুটো দুটোই যদি ছোট হয় তাহলে কি করে হবে? মানে এটা দেখো এত বড় আর এটা দেখো এত ছোট, তাহলে যেটা ছোট সেটার সঙ্গে এই জায়গাটা বড় করতে হবে, আর যেটা এইটা বড় তার এই জায়গাটাকে ছোট করতে হবে। সেই কারণেই না দুটো ক্ষেত্রফল সমান হবে। তো সেই কারণে যখন পৃথিবী সূর্যের থেকে অনেক দূরে থাকে তখন সে আস্তে আস্তে যায়, আস্তে আস্তে ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে। কারণ কি? কারণ এই এই যে সরলরেখাটা সেটা অনেকটা বড়, তাই এই সরলরেখাটা এতটা বড় হয় যদি একটুও ঘোরে, এই যে পুরো যে ক্ষেত্রফলটা, সেই পুরো ক্ষেত্রফলটা অনেকটা বড় হয়ে গেল। কিন্তু যখন সে অনেকটা কাছে আছে, ধরো এখানে আছে, তো এখানে যদি ও আস্তে আস্তে ঘোরে তাহলে তো এইটুকু এরিয়া কভার হবে, তো সেটা কি ইকুয়াল হবে এইটার সাথে? কিন্তু কেপলার কি বলছে, যদি একই সময়ে আমরা নিই তাহলে ইকুয়াল ক্ষেত্রফল হবে, মানে সমান ক্ষেত্রফল হবে। তো সেই কারণে একই সময়ে ও এইটুকু যদি আমার ডিস্টেন্স হয় সূর্য থেকে পৃথিবী, তখন সে অনেকটা দ্রুত ঘুরে অনেকটা জায়গা কভার করে নেবে। এবং এই জিনিসটা তোমরা খেয়াল করবে যে আমাদের এখানে উত্তর গোলার্ধে তোমরা দেখবে যে শীতকাল যেমন এখন চলছে এটা 2 মাস থাকে, কিন্তু গ্রীষ্মকাল দেখবে বাকি পুরো 10 মাস থাকে। তার কারণ পৃথিবী যখন এখান থেকে এইটুকু ঘুরছে না, এটাই হচ্ছে আমাদের শীতকালের সময়। এই টাইমটা হচ্ছে শীতকালের সময়। শীতকালে পৃথিবী সূর্যের অনেক কাছে থাকে। উত্তর গোলার্ধে শীতকাল, এখন কিন্তু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। তার মানে এটা বোঝো না যে শীত মানে পুরো পৃথিবী জুড়ে শীতকাল চলছে, এখন কি করে কাছে থাকবে? উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তার কারণ পৃথিবী তোমরা সকলেই জানো যে একদম 90 ডিগ্রিতে নেই, ওটা একটু হেলে আছে। তো সেই কারণে হেলে আছে বলে এই শীত গ্রীষ্ম ঋতু পরিবর্তন এগুলো হয়। যদি হেলে না থাকতো তাহলে কিন্তু কিছুই ঋতু পরিবর্তন হতো না। যাই হোক, সেই ভূগোলের ব্যাপার। কিন্তু এই যে শীতকালে পৃথিবী যেহেতু সূর্যের অনেক কাছে আছে, তাই এই টাইমটা খুব তাড়াতাড়ি আমাদের শীতকালটা পেরিয়ে যাবে এবং আমাদের এই পুরো টাইমটা জুড়ে গ্রীষ্মকাল চলবে। আস্তে 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 গ্রীষ্মকাল চলবে। কিন্তু এই পুরো টাইমটা জুড়ে দক্ষিণ গোলার্ধে তোমরা যদি দেখো যে অস্ট্রেলিয়া বা এরকম জায়গায় যখন তোমরা ক্রিকেট ম্যাচ দেখো, তখন দেখবে যেগুলো যে জুন জুলাই মাসে অস্ট্রেলিয়ায় যে সমস্ত সিরিজ গুলো হয়, সেখানে সবাই সোয়েটার পরে খেলে। তার কারণ ওই চরম গরম যখন এখানে এপ্রিল মে জুন মাসে, তখন ওখানে কিন্তু শীতকাল। ওখানে এই 7-8 মাস ধরে শীতকাল চলবে ওদের। এখন যদি তোমরা ওখানে টেস্ট খেলা বা কিছু দেখো, দেখবে ওরা হচ্ছে প্রচন্ড গরমে নর্মাল জামা কাপড় পরে খেলছে। তো দক্ষিণ গোলার্ধে এই সময়টা হচ্ছে এখন গ্রীষ্মকাল। তো এইটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্রতে তিনি বললেন যে সমান সময়ে সূর্য ও গ্রহকে সংযোগকারী রেখা সমান ক্ষেত্রফল অঙ্কন করে। ঠিক আছে? তো এই যে সমান ক্ষেত্রফল যে অঙ্কন করছে, সেই জিনিসটা আমরা একটু ভেবে দেখি যে ক্ষেত্রফলটা কিরকম ভাবে আমরা মেজার করব। ক্ষেত্রফলটা আমরা কি করে মেজার করব? না, এই যে ধরো এই ছবিটাতে আমরা দেখতে পারি যে এই যে ডিস্টেন্সটা, ধরো এটাকে আমরা একটা ত্রিভুজ ভাবতে পারি এবং এটাকে আমরা একটা 90 ডিগ্রি ভাবতে পারি। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে হাফ। আচ্ছা, আমি আগে বলি যে এই যে ডিস্টেন্সটা, ধরো কতটা দূরে ও ঘুরছে সেটা ধরে নাও আর। এটা হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে? এবার এই যে যে অ্যাঙ্গেলটাও তৈরি করেছে এখানে, সেই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। ঠিক আছে? এবং এই যে একটা আমি তোমাদের কথা বলছি, সেটা তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে, যদি এই থিটা অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা হবে, সেই ডিস্টেন্সটা হবে আর থিটা। এটা কেন হবে সেটা নিয়ে আমি পরে না হয় ডিসকাস করবো। ঠিক আছে? রিভিশনের সময় এত ডিসকাস করলে হবে হবে না। কিন্তু তোমরা এটা, আমি এটুকু বলে দিচ্ছি যে তোমরা এই জিনিসটা বের করে নিতে পারবে। ঠিক আছে? এই জিনিসটা তোমরা ভেবে আমাকে পরের ক্লাসে বলবে যে এই ডিস্টেন্সটা কেন আর থিটা হয়। ঠিক আছে? তোমাদের তো কিছু কাজ করতে হবে, শুধু আমি করবো সেটা না। তোমরা করবে যে এই ডিস্টেন্সটা, এই যে এই পার্টটা, এটা হবে আর থিটা যদি এইটা হয় আর এবং এইটা হয় থিটা। ঠিক আছে? তাহলে এবার তোমরা খুব সহজেই বের করতে পারবে এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কি? আর থিটা, আর ভূমি হচ্ছে আর। তার মানে এটা হচ্ছে আমার ভূমি ইন্টু আর থিটা। তার মানে আমাদের যে এরিয়া, সেই এরিয়াটা কত হচ্ছে? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? আর ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কি? হাফ ইন্টু আর স্কোয়ার
ইন্টু থিটা। ঠিক আছে, এবার কেপলার কি বলছে? কেপলার বলছে যে এই যে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা যতটা ও মানে গ্রহণ করছে পুরো জায়গাটা জুড়ে, সেই ক্ষেত্রফলটার যে হারটা, মানে এই যে ক্ষেত্রফলটা যেটা ও সোয়াইপ করছে না, এই যে এখান থেকে এতটা ক্ষেত্রফল পার সেকেন্ডে, মানে যতটা সোয়াইপ করছে, যতটা নিচ্ছে ও, সেইটা আমি এবার কি করে বের করব? সেটা আমি বের করব হচ্ছে, তাহলে আমি এটাকে টি দিয়ে ভাগ করব। স্যার টি বলছি, দিয়ে ভাগ করবো মানে স্যার বলছি ওটা তো সব সময় সমকোণী ত্রিভুজ হবে না ওই ক্ষেত্রফলের জায়গাটা, তাহলে ওটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সব বার সমকোণী প্রত্যেকবার ত্রিভুজ করা যাবে? কখন হবে না? আমি তোমাদেরকে বললাম যে, আমি তোমাদেরকে এটা বলেছি যে এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু খুবই ছোট। তুমি থিটাটাকে যদি খুবই ছোট করে দাও, ঠিক আছে, আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, তাহলে ওটা সবসময় সমকোণী ত্রিভুজ হবে, এবং তখনই এই জিনিসটা আর থিটা হবে। সুতরাং এটাই হচ্ছে, একটু তোমরা ভেবে বলবে যে কেন হবে, কিন্তু আমি তোমাদের এখন বলি যে এই জিনিসটা খুবই ছোট। ঠিক আছে, কতটা ছোট? খুবই ছোট। ঠিক আছে, ধরো এরকম এইটা, ঠিক আছে, এবার এইটা আমি যদি টেনে বাড়াই, তাহলে এই যে এটা বৃত্তের মতো যে জিনিসটা হচ্ছে না, এবার তোমরা দেখো এখানে এটাকে যদি আমি জোড়া লাগাই, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। এটা কিন্তু থিটাটা বড় হয়ে গেলে আর হবে না, থিটাটাকে খুবই ছোট হতে হবে। থিটাটা যদি খুবই ছোট হয়, তখনই এটা হবে আর থিটা, এবং এটা হবে আর। কখন? যখন এটা হবে থিটা। কিন্তু থিটাটা যদি আমি বড় করে দিই, তখন কি হবে? থিটাটা যদি আমি বড় করে দিই, ধরো এখান থেকে এতটা অব্দি নিলাম, তখন তোমরা বুঝতে পারছো যে এইটা আর সমকোণী ত্রিভুজ হবে না। যদি আমি এখান থেকে এই জিনিসটাকে আঁকি, সেটা দেখো সমকোণ থেকে কমে গেল। ঠিক আছে, একটু এদিকে চলে এলো। সেই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট যে এই থিটাটাকে অত্যন্ত ছোট হতে হবে। এবং কেন ছোট হতে হবে? কারণ কারণটা আমি যখন তোমাদের ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ তোমরা যখন আমার ক্লাস করেছো, আমি বলেছিলাম যে জিনিসগুলোকে অত্যন্ত ছোট ছোট করতে হবে, তবেই একটা কন্টিনিউয়াস ক্ষেত্রে আমি পুরো জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো। সেইটাও তোমাদের একটু এখন বুঝতে হবে, এবং এখন আমি সেটা বোঝানোর মতো স্কোপ আমার নেই, কারণ আমরা এখন একটা 1.5 ঘন্টার ক্লাস করছি। সবকিছু তোমাদের এই যে কোয়েশ্চেনটা আসছে না, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আমি এখন কাজ দিচ্ছি একটা, এই কোয়েশ্চেন গুলো তোমরা খাতায় লিখবে, লিখে যার যা কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেন গুলো তোমরা আমাকে করবে পরের ক্লাসে, বা আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, যাতে আমি তোমাদেরকে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। তোমাদের একটা কথা বলি, তোমরা যেহেতু এই কোয়েশ্চেনটা করলে, কথাটা হচ্ছে যে এখন বর্তমান যুগে উত্তর খোঁজা কিন্তু বিশাল কঠিন কোনো কাজ নয়। কারণ তোমরা জানো যে তোমাদের সবার হাতে ইন্টারনেট আছে, তোমাদের সবার হাতে এআই আছে, তোমাদের সবার হাতে অনেক কিছু আছে যেটা দিয়ে উত্তর খোঁজা যায়। কিন্তু এখন যে জিনিসটার পাওয়া যাবে না, যে জিনিসটা করা যায় না, যে জিনিসটার জন্য সাধনা লাগে, সেটা হচ্ছে সঠিক প্রশ্ন করা। তো সেই কারণে এই যে অদৃশ কোশ্চেন করলে, তো এটা কে কোশ্চেন হ্যাঁ করলো? স্যার, আমি হ্যাঁ, তুমি একটা মহান কাজ করেছো, তুমি তুমি অসাধারণ কাজ করেছো। ঠিক আছে, কারণ হচ্ছে উত্তর দেওয়াটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট কাজ নয়, কারণ উত্তর, এই যে তুমি কোশ্চেনটা আমাকে করলে, তুমি যে আমাকে করলে, তুমি, আমি বললাম, উত্তর তুমি পাবে। কিন্তু যদি ধরো আমি বলতে না পারতাম, তাহলে আরো 5টা জায়গা আছে, 1000টা জায়গা আছে, গুগলে সার্চ করতে, চ্যাট জিপিটিতে সার্চ করতে উত্তর তুমি পেয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি হয় জানো তো? যদি তুমি কোয়েশ্চেনটাই না হতো তোমার মনের মধ্যে, তাহলে কিন্তু তুমি কোনোদিনই উত্তরটা পেতে না। সেই কারণে কোয়েশ্চেন করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং আমার এটা খুবই ভালো লাগলো, এবং আমি চাইবো যে সবাই খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন করবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করবে। বোঝাটা হচ্ছে একটা জিনিস, একটা, যার, তুমি জেনে রাখবে যে বিদ্বান সর্বত্র পূজ্যতে। যাকে তুমি আজকে সম্মান করো, তাকে সেই কারণেই সম্মান করো, কারণ তার কাজের জন্য। বিরাট কোহলির হাত থেকে, মাথা থেকে যদি ক্রিকেটকে আলাদা করে দাও, তাহলে বিরাট কোহলি কেউ নয়। ঠিক ঠিক আছে, ঠিক সেরকম ভাবে তুমি যাকে যাকে সম্মান করো, সেটা হতে পারে মানে কোনো সঙ্গীত শিল্পী, সবার বিদ্যা সবার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট। তো তোমরা যেহেতু এখন ফিজিক্সটা পড়ছো, ফিজিক্সটা এমন ভাবে পড়ার চেষ্টা করো যেন সেই জিনিসটা পুরো একদম মাথায় ঢুকে যায়। তো যাই হোক, আমি এই কারণে ওটা আমরা সমকোণী ত্রিভুজ ধরলাম। ঠিক আছে, এবার
সমকোণী ত্রিভুজ যখন আমরা ধরে ফেলেছি তখন হচ্ছে আমরা এরিয়াটা আমরা বের করে ফেলেছি, যেটা হাফ আর স্কোয়ার থিটা হবে। এবং এই আর এবার কেপলার কি বলছে যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা যে পরিবর্তন হচ্ছে, তার যে রেট, তার যে হার, মানে কতটা এরিয়া ও নিচ্ছে, সেই প্রত্যেকটা বলছে যে একই সময়ের ব্যবধানে ও একই এরিয়া কভার করবে। তার মানে কি, যে এরিয়াল ভেলোসিটি মানে কি, একই সময়ের ব্যবধানে একই ডিস্টেন্স যখন কভার করে, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি স্পিড। আমরা বলি যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে কি, প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে, প্রত্যেক ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে। কিন্তু এখানে কি বলছে কেপলার, কেপলার বলছে যে এই যে এরিয়া তৈরি করার যে রেট, সেটাও সমান হবে। তার তাই জন্যই না, যখন কাছে থাকছে তখন দ্রুত যাচ্ছে, যখন দূরে থাকছে তখন আস্তে যাচ্ছে, কারণ এরিয়াটা ফিক্সড। তো এরিয়াটা ফিক্সড কি করে হচ্ছে সেটা আমি এখন বোঝানোর চেষ্টা করছি। তো এরিয়াটার রেট কি করে আমরা বের করব? ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে ভেলোসিটি যেরকম পাই, ঠিক তেমনি এরিয়াকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? হাফ আর স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে কি হবে না সেটা আমি পরে দেখছি, কিন্তু এরিয়াল ভেলোসিটি তো এটা হবে। তো এটার মানে কি, হাফ আর স্কোয়ার এবং কি থিটা বাই টি। থিটা বাই টি আমি নিয়ে চলে এলাম। এবার তোমরা, আমি বলবো যে তোমরা ভেবে দেখো, তোমরা যখন সার্কুলার মোশন পড়েছিলে, তোমাদের কি বলা হয়েছিল? যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু থিটা বাই টি, তাই না? এটা বলা হয়েছিল কিনা, যে কতটা অ্যাঙ্গেলও কভার করছে ডিভাইডেড বাই টাইম, সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা যখন বলা হয়েছিল, তার মানে আমরা এটা বলতে পারি যে এরিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে কি, হাফ আর স্কোয়ার ইন্টু ওমেগা, হাফ আর স্কোয়ার ইন্টু ওমেগা। এরপরে তোমাদের আরো একটা জিনিস সার্কুলার মোশনে পড়ানো হয়েছিল, সেই জিনিসটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, লিনিয়ার মোমেন্টামের সঙ্গে তোমরা যদি রেডিয়াস গুণ করে দাও, তাহলে সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম কি ছিল? এম ভি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি মাঝে মাঝে না ইংরাজি শব্দ ব্যবহার করে দিলে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে একটু বলবে, ঠিক আছে? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। ভরবেগ মানে কি, এম মাস ইন্টু বেগ, সেটাকে বলা হয় ভরবেগ। এবং কৌণিক ভরবেগ মানে কি, যখন এটার সঙ্গে তোমরা আর গুণ করে দেবে, তখন সেটা কি হয়ে যাবে? কৌণিক ভরবেগ। এবং এই যে কৌণিক ভরবেগ যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে, এটাকে কি লেখা হতো? এল লেখা হতো, ঠিক আছে? এবার এই যে ভি, ভি কে তোমরা, ভি, ওমেগা সমান কি ছিল? ওমেগা হচ্ছে কি, কৌণিক বেগ। ওমেগা কি ছিল? ভি বাই আর। এই জিনিসগুলো সবার মনে পড়ছে? আমি এই জন্যই বলছি, যখন একটা করে ফিজিক্সের জিনিস পড়বে, আর তোমরা বুঝতে পারবে যে বাহ, একটা নতুন ইনফরমেশন কত কিছু খুলবে। তো সেই কারণে তোমাদের যদি এরকম ভেবে রাখো যে ফার্স্ট সেমিস্টারের জিনিস তো ফার্স্ট সেমিস্টারে শেষ হয়ে গেছে, না, সারা জীবনেও শেষ হবে না। কারণ এরপরে তোমরা যাই দেখো না কেন, সেখানে তোমরা এই সব জিনিসপত্র লাগিয়ে দেবে। আমি আর নিউটনের গ্র্যাভিটেশন থেকে সরে গেছি, আমি এখন সার্কুলার মোশনে চলে এসেছি। নিউটনের গ্র্যাভিটেশনে একটাই ফর্মুলা, জিএমএম বাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার কি সার্কুলার মোশনে কি, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো তার মানে ভি ইজ ইকুয়াল টু কি, ওমেগা ইন্টু আর। তার মানে আমার অ্যাঙ্গুলার যে মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, সেটা এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এল ইজ ইকুয়াল টু এম ভি আর ছিল, ভি এর জায়গায় কি লিখবো, ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগা ইন্টু আর, তারপরে আবার আর, কারণ এখানে তো আর ছিল। তাহলে কি হচ্ছে, এম, এটা কোথায় লিখবো একটু জায়গাটা, তাহলে আমাদের এল, সরি, এবার একটু অন্য পেজে লিখি, সেটাই ভালো হবে। তো এল ইজ ইকুয়াল টু, এল না কি ছিল আমাদের, কোথায় ছিল আমি সেটাই ভুলে গেলাম ছোট ছোট করে লিখতে গিয়ে। এল ইজ ইকুয়াল টু এম ওমেগা আর আর, এটা আমাদের দাঁড়িয়েছে এম ওমেগা আর স্কোয়ার, এটা হচ্ছে এল। এবার তোমরা আমাকে কেউ একজন বলো যে প্রথম সেমিস্টারে তোমরা নিউটনের গতিসূত্র পড়েছিলে, এবং সেই নিউটনের গতিসূত্রতে তোমরা একটা জিনিস পড়েছিলে, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কেউ একজন বল, কেউ একজন বল। আচ্ছা, ভালো লাগছে কি নাকি বোরিং লাগছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি ছিল?
বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। একদম একদম। আর ভরবেগ যে পরিবর্তন হবে, সেই ভরবেগ পরিবর্তনের হার, তার মানে কি ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভরবেগ। তো সেটাকে ডেরিভেটিভ, ও তোমাদের তো ডেরিভেটিভ হয়ে গেছে, তার ডেরিভেটিভ অফ ভরবেগ। এই একই সঙ্গে এটার যখন কোনো সার্কুলার মোশনে হয় তখন কি হয়, তখন হয় যে ফোর্সটা কি হয়ে যায়, টর্ক ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ, এটা যদি ভরবেগ হয় এটা কৌণিক ভরবেগ হবে। খুবই সিম্পল ব্যাপার, ঠিক আছে। এটা যদি ভরবেগ হয় সার্কুলার মোশনে এটা কৌণিক ভরবেগ হবে, এটা যদি ফোর্স হয় সার্কুলার মোশনে এটা টর্ক হবে। তার মানে আমি কেন বললাম, আমি এত কিছু কেন বললাম, এবার দেখো সমস্ত কিছু জুড়ছি, সমস্ত কিছু জুড়ছি। সমস্ত কিছু কিরকম ভাবে জুড়বে, যে আমরা কি দেখলাম একটু আগে, যে আমাদের এ বাই টি মানে কি, এই যে এরিয়াটা যেটা কভার হচ্ছে সেইটা, যে রেট কভার হওয়ার রেট, সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। তার মানে এ বাই টি এটা হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। এবার দেখো আর স্কোয়ার ওমেগা মানে কি, এল বাই এম ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ওমেগা, সেটা এখান থেকেই আমরা জানি। তার মানে এটাকে আমরা লিখতে পারি হাফ এল বাই এম। এবার এখানে কোনো বস্তুর তো মাস বা ভর পরিবর্তিত হবে না, এল ওপর এল, এই 1/2 এটাও তো কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে, এখানে একটাই জিনিস আছে যেটা পরিবর্তিত হতে পারে, সেটা হচ্ছে এল। এল, এল মানে কি, এল মানে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। কিন্তু কৌণিক ভরবেগ যে পরিবর্তন হবে তার জন্য কি লাগবে, টর্ক লাগবে। নর্মাল ভরবেগ পরিবর্তন যে হবে তার জন্য কি বলেছে নিউটন, বলেছে ফোর্স দিতে হবে। ফোর্সের পরিমাপটাই হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন হওয়া মানেই তো ভরবেগের পরিবর্তন, রেট, রেট অফ চেঞ্জ অফ ভরবেগ। সেটা তো তখনই মেজার করবে না যখন পরিবর্তন হবে, যদি পরিবর্তনই না হয় তাহলে কি মেজার করবে, তার মানে ফোর্স নেই। তার মানে যদি তুমি কোনো একটা বস্তুকে ফোর্স না দাও তাহলে তার ভরবেগের পরিবর্তন হবে না। নিউটন ওটাই বলতে চেয়েছিলেন প্রথমে, তোমাদের প্রথম সেমিস্টারে বোঝাতে চেয়েছিলেন নিউটন তোমাদেরকে। ঠিক সেরকম ভাবেই যদি তুমি কোনো একটা সার্কুলার মোশনে টর্ক না দাও তাহলে তার সার্কুলার মোশনের যে কৌণিক ভরবেগ সেটাও পরিবর্তন হবে না। এবং তোমরা দেখতে পেলে যে এ বাই টি মানে রেট অফ চেঞ্জ অফ এরিয়া, এইটা হচ্ছে কিনা হাফ 1/2m, যেটা হচ্ছে কিনা একটা কনস্ট্যান্ট, এটার সঙ্গে গুণ আছে এল। তার মানে যদি এ বাই টি চেঞ্জ হয় তার মানে এল কে চেঞ্জ হতে হবে, আর এল কে চেঞ্জ হতে গেলে একটা তোমাকে টর্ক দিতে হবে। কিন্তু কোথা থেকে পাবো সেই টর্ক, কারণ এখানে আমাদের লাল সূর্য আছে এবং তার চারপাশে হলুদ কক্ষপথে আমাদের সবুজ পৃথিবী যখন ঘুরছে, তখন এই যে হচ্ছে সূর্য তাকে টানছে নিউটনের সূত্র ফোর্স ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার দিয়ে। এবং সেই যে টানছে, এই যে টানার জন্য টর্ক করে বের করব, টর্ক হচ্ছে কি, টর্ক কাকে বলে, ফোর্স ক্রস আর। তো ফোর্স কোন দিকে, ফোর্স হচ্ছে একটা ভেক্টর এই দিকে, আর আর কোন দিকে, আরও তো এই দিকেই। তাহলে এটার মানে কি, এফ মড অফ এফ ইন্টু মড অফ আর ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কি, আর আর এফ এর মধ্যে যে অ্যাঙ্গেল, তোমাদের সেই সমস্ত অনেক কিছু এক্সাম্পল দেওয়া ছিল, যে টিউবওয়েলের হাতল, সেটাকে তোমরা, এটা হচ্ছে তোমাদের আর, এবং এটা হচ্ছে তুমি এদিকে এফ দিচ্ছ, তাই এটা এইদিকে থিটা কোণে ঘুরছে, ঠিক আছে। তো এফ এবং আর এর মধ্যে এটা অ্যাঙ্গেল, কিন্তু এক্ষেত্রে কি ঘটনা ঘটছে, ইন্টারেস্টিং ব্যাপার, ভেবে দেখো। যেদিকেই ফোর্স সেদিকেই আর, তাহলে কি হচ্ছে, তাহলে তো এই যে থিটা যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাই জিরো হয়ে যাচ্ছে। এবং অ্যাঙ্গেলটা যদি জিরো হয়ে যায় তাহলে তো টর্কই জিরো হয়ে গেল। এবং টর্ক যদি জিরো হয়ে যায় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি চেঞ্জ হবে, কারণ টর্ক মানে কি, রেট ডিডিটি অফ এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি এটাই যদি জিরো হয়ে যায় তাহলে ডিডিটি অফ এল তো জিরো হয়ে যাবে। ডিডিটি অফ এল মানে কি, অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হার। তার মানে টর্ক জিরো হয় এবং সেই কারণে অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনও জিরো হয়, তাই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে।
তাহলে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট থেকে থাকে, তাহলে এ বাই টি এই জিনিসটা কি কনস্ট্যান্ট থাকবে না? কারণ এ বাই টি তে আছেটা কি? ফার্স্টে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে আছে 1/m, যেটা একটা কনস্ট্যান্ট টার্ম, তারপরে এল। এবার এল যদি পরিবর্তন না হয় তাহলে এ বাই টি পরিবর্তন কি করে হবে? হবে না। তো কেপলার তো এটাই বলছে। তাহলে কেপলারকে নিয়ে তো মাতামাতি কেন? কেপলার তো এটাই বলছে, তো নিউটনের সূত্র থেকে তো আমরা তো পেয়ে গেলাম, তো কেপলারকে নিয়ে মাতামাতি কেন? তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে কেপলারকে নিয়ে কেন মাতামাতি হচ্ছে। এর কারণ হচ্ছে কেপলার এই কথাটা বলেছে নিউটনের 50-60 বছর আগে। তোমরা কি করবে? মাথায় যখনই এই কোশ্চেনটা আসবে, আরে বাবা তাহলে কেপলারকে নিয়ে মাতামাতি কেন, তোমরা যাবে গুগলে, গুগলে গিয়ে ধরো লিখবে যে BIRTH, বার্থ অ্যান্ড ডেথ অফ কেপলার। দেখো, কেপলারের জন্ম হয়েছে 1571 সালে এবং তারপরে তিনি মারা গেছেন 1630 সালে। ঠিক আছে, মাথায় রাখবে 1571 থেকে, আমি জন্মসালটাই ধরে নিচ্ছি, ঠিক আছে, 1571 সালে কেপলারের জন্ম হয়েছে। ঠিক আছে, এবার আমরা এটাকে যদি করি যে নিউটন, নিউটন জন্মেছে 1642 সালে। তো 1642 সালে নিউটন জন্মেছে এবং নিউটন তার মানে কতগুলো বছর পরে। তো তাই এক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট একটা, এবার স্পিডে বাকি জিনিসগুলো পড়িয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের তো বোঝার, মানে আমি এটাই বোঝাতে চাইছি যে কি করে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে। তো যাই হোক, এবার কি না, দেখো তোমাদেরকে কিছু অঙ্ক করতে দেওয়া হবে। অঙ্কগুলো কি, যে একটি গ্রহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। তো গ্রহটি 4 দিনে 8 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল অঙ্কন করে। তো 10 দিনে কত ক্ষেত্রফল অঙ্কন করবে? তো এটা খুবই সহজ অঙ্ক। সেটা হচ্ছে কি না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনজার্ভ থাকে তাহলে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ না, যে এরিয়াটাই কনজার্ভ থাকবে। তো কেপলার তো এটাই বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আসলে কনজার্ভ থাকবে বলেই এরিয়াটা কনজার্ভ থাকবে, এবং এরিয়াটাই এখানে বলে দিয়েছে যে এরিয়াটা এটা হলে 4 দিনে এই এরিয়া হলে 10 দিনে কত এরিয়া হবে। খুবই সিম্পল জিনিস, যে কি হবে, ধরো এরিয়া 1 বাই এরিয়া 2 ইজ ইকুয়াল টু টাইম 1 বাই টাইম 2। তো এরিয়া 1 কত বলেছে, যে 8 সেন্টিমিটার স্কোয়ার, কত দিনে করছে? 4 দিনে করছে। আর পরেরটা হচ্ছে 10 দিনে কত করবে, তার মানে এই 2টা আমরা জানি না, এটা কত দিনে করেছে? 4 দিনে করেছে। আর এটা কত দিনে করবে জিজ্ঞেস করেছে? 10 দিনে। তার মানে A2 কত হবে? 8/4 ইন্টু 10, 20 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? খুবই সিম্পল একটা জিনিস। এরপরে ধরো, সবাই বুঝতে পেরেছো তো? চলো, সহজ সহজ অঙ্ক। একটি গ্রহ, মানে বোঝাটা ইম্পর্টেন্ট, ব্যাস, তারপরে সব এমনি হবে। একটি গ্রহ সূর্য থেকে 4 × 10⁻10 মিটার দূরে থাকলে তার কৌণিক বেগ হচ্ছে 2 ওমেগা। সূর্য থেকে কত দূরত্ব, আচ্ছা, সূর্য থেকে দূরত্ব এত হলে তার কৌণিক বেগ কত হবে? এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থাকবে। দেখেছো, মানে কি লাগাতে হবে সেটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে যেহেতু এখানে টর্ক শূন্য, তাই অ্যাঙ্গুলার মোমেন্টাম শূন্য, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম শূন্য, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম শূন্য না, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম শূন্য। তো সেই কারণে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? r² ওমেগা। তো r1² ওমেগা 1 ইজ ইকুয়াল টু r2² ওমেগা 2। মানে কি, একটা r1 আর একটা r2 ধরছে, একটা ওমেগা 1 একটা ওমেগা 2 ধরছে। তো বলছে যে একটি গ্রহ সূর্য থেকে এত মিটার দূরে আছে, তার মানে ওইটা হচ্ছে r1। তার মানে আমরা কি দেখতে পারি, যে এখানে লিখতে পারি যে 4 × 10⁻10 এটার হোল স্কোয়ার ইন্টু ওমেগা 1। ওমেগা 1টা কত, যে 2 ওমেগা। তো 2 ওমেগা ইজ ইকুয়াল টু r2। r2টা কত বলেছে? 2 × 10⁻10 এটার হোল স্কোয়ার ইন্টু ওমেগা 2।
তো এই ওমেগা 2টা বের করতে বলা হচ্ছে। ওমেগা 2টা কত হবে? ওমেগা 2টা হবে হচ্ছে 4 ইন্টু 10⁻10 এটার হোল স্কোয়ার ইন্টু 2 ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻10 সেটার হোল স্কোয়ার। এই জিনিসটা 10⁻10 এর হোল স্কোয়ার কেটে গেল, যেটা থাকবে সেটা হচ্ছে 16, এর নিচে থাকবে 4 এবং 2 ওমেগা। তো তার মানে 4 16 হয়ে যাবে 8 ওমেগা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। জাস্ট তোমাদের কনসেপ্টটা রেডি থাকলেই রেডি হয়ে যাবে সমস্ত কিছু। এবার কোন গ্রহের পরিক্রমণ কালের বর্গ তার কক্ষপথের বর্গের ঘনের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কেপলার বলেছে আহ আহ, তার 3 নম্বর সূত্র। এটাও কোনো ব্যাপারই নয়, এটা কেপলারের বলার কোনো আগে যদি নিউটন চলে আসতো খুব সহজেই এসব হয়ে যেত। নিউটন কি বললেন, যে যে ফোর্সটা যেটা দিয়ে একজন অন্যজনকে টানছে, সেই ফোর্সটা হচ্ছে G/m/r²। এবং এইটাই তোমরা আবার সার্কুলার মোশনে পড়েছো, যে সেইটা হচ্ছে তার যে অভিকেন্দ্র বল সেটার সঙ্গে সমান বলেই না সেটা ওরকম ভাবে ঘুরছে, তো সেটা কি হয়, mv²/r হয়। তো সেখান থেকে এম আর এম যদি আমরা কেটে ফেলি, তাহলে এখান থেকে আর 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 যদি কেটে ফেলি, তাহলে কি হবে, Gm/r = v²। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে কি টাইম বের করতে বলেছে। টাইমের সঙ্গে আর এর সম্পর্ক, তো একটা সার্কুলার মোশনে টাইম কি করে বের করব, টাইম কি হবে 2πr ডিভাইডেড বাই তার ভেলোসিটি। 2πr ডিভাইডেড বাই তার ভেলোসিটি, এটাই তো তার পুরোটা ঘোরার জন্য যে টাইম লাগবে সেই টাইমটা। তো তাহলে আমার ভেলোসিটিটাকে আমরা কি লিখতে পারি, যে 2πr ডিভাইডেড বাই টি। তো সেখান থেকে আমরা এখানে এটা পুট করে দেব, তাহলে আমরা কি পাবো, যে Gm/r = v²। v² মানে কি 4π² r² তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কি হবে। ধরো টিটাকে ওদিকে নিয়ে চলে যায় যদি, তাহলে কি হবে, t² = 4π² gm তাহলে দেখো, এর কেপলার তো কি বলেছিল, কেপলার বলেছিল t² ইজ প্রপোর্শনাল টু r³। আমরা তো শুধু সেটাই বের করলাম সেটা না, আমরা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকেও সমান করে কি কনস্ট্যান্ট হবে সেই কনস্ট্যান্টটাও বের করে দিলাম নিউটনের সূত্র মাথায় থাকলে। সুতরাং এটা হচ্ছে আমার কনস্ট্যান্টটা, যে 4π²/gm, তো এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তো আমরা t² ইজ প্রপোর্শনাল টু r³ তো খুব আরামসেই বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কেপলার বলেছিলেন। কিন্তু কেপলার কেন ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের একটু বললাম, যে কেপলার এই কথাটা নিউটনের 50-60 বছর আগে বলে দিয়েছে, সেই কারণে কেপলারের কথাটা পড়ানো হয়। আসলে নিউটন থাকলে এটা এটা আর কোনো সূত্র নতুন করে বলতে হতো না। তো যাই হোক, এরপরে দেখো যে দুটো গ্রহ এ বি, ঠিক আছে, আর পরীক্ষার জন্য কি দরকার, পরীক্ষার জন্য তোমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা ভালো করে, মানে অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে সেই জিনিসটা ভালো করে মাথায় রাখো। ওই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকেই হবে, খুবই সহজ জিনিস, যে দুটো গ্রহ এ ও বি সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে, তাদের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত r1 তো গ্রহ দুটির পরিক্রমণ কালের অনুপাত নির্ণয় করো। তো t² ইজ প্রপোর্শনাল টু r³, যেটা একটু আগে বললাম, যে t² ইজ প্রপোর্শনাল টু r³। তো ওখান থেকেই আমাদের বেরিয়ে যাবে যে t1² / t2² = r1³ / r2³। এখান থেকেই জিনিসটা হয়ে যাচ্ছে। কিরকম হবে, যে দেখো r1 এবং ra এবং rb সেই দুটো হচ্ছে, তো তার মানে t1² / t2² = 1/4। এটা কি বলেছে, 1:4, তার মানে t1/t2 = 1/2। খুবই সিম্পল জিনিস। তার মানে তুমি যেটা শিখছো সেটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তার মানে তুমি ফিজিক্স শিখে গেছো, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। ঠিক আছে, তারপরে কি না, একটি গ্রহ সূর্য থেকে r দূরত্বে অবস্থান করলে তার পরিক্রমণ কাল t = 1 ইয়ার। সূর্য সূর্য থেকে দূরত্ব 4r হলে তার পরিক্রমণ কাল কত হবে। আচ্ছা, আর দূরত্ব থাকলে ওই একই ব্যাপার, t1² / t2² কি হবে, আর r1³ ডিভাইডেড বাই r2³। ঠিক আছে, তো তাহলে কি হবে, আচ্ছা আর কিউব ছিল না, এক্ষেত্রে আমি কিউবটা করতেই ভুলে গেছি, সরি সরি সরি।
t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু কি হবে, যে 1 এর কিউব ডিভাইডেড বাই 4 এর কিউব, তাই না? আচ্ছা, তোমরা কি আমার সাথে সাথে মানে আমি কি স্পিডে পড়াচ্ছি? মানে তোমরা এই ভুলটা ধরতে পারলে না? আমার এটা পরের অঙ্কটা করার সময় আমি বুঝতে পারলাম। কি হয়েছে, বুঝতে অসুবিধা হচ্ছে আমি কি বলছি? আচ্ছা, রিভিশন হচ্ছে বলে আমাকে একটু স্পিডে করাতে, স্পিড ঠিক আছে নাকি একটু স্লো হলে ভালো হয়? ঠিক আছে, তাহলে কি সহজ অঙ্ক বলে বলনি নাকি? ঠিক আছে, তা জিনিসটা ওইভাবেই হবে, মানে এটা হবে 1 আর এটা হবে 4 এর কিউব। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাদেরকে ওই অনুপাতটা বের করতে হবে। তো এর পরেরটা যেমন ওই একই অঙ্ক দেওয়া হয়েছে, যে একটি গ্রহ সূর্য থেকে আর দূরত্ব অবস্থান করলে তার পরিক্রমণ কাল টি ইজ ইকুয়াল টু 1 ইয়ার হয়, তো সূর্য থেকে 4 আর দূরত্ব হলে তার পরিক্রমণ কাল কত হবে? তো সেটা বের করতে গেলে কি হবে, এটা 1/, ও আচ্ছা আচ্ছা, আবার তো এটা 1:4ই আছে, তো আগেরটার মতোই অঙ্ক। এখানে হচ্ছে টি হচ্ছে 1, আর এখানে t2টা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আমার 4r, এটার কিউব 4r এর কিউব, আর এটা t2 স্কোয়ার। তো তাহলে কি হচ্ছে, যে 1 t2 স্কোয়ার মানে কি হবে, 4 এর কিউব, তাহলে t2 বেরিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে না পারলে তোমরা কিন্তু বলবে যে কি সমস্যাটা মেনলি হচ্ছে। ঠিক আছে, এবার একটি গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ 9 টাইমস বাড়ানো হলো, তার পরিক্রমণ কাল কত গুণ বাড়বে? কক্ষপথের ব্যাসার্ধ যদি 9 টাইমস বাড়ানো হয় তাহলে তার পরিক্রমণ কাল কত গুণ বাড়বে? একই ব্যাপার, যে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু r1 কিউব ডিভাইডেড বাই r2 কিউব। একটি গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ 9 টাইমস বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, তার মানে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু r1 কিউব ডিভাইডেড বাই 9r1 কিউব। তো সেখান থেকে আর টি টু কত হবে, আর 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 কিউব কেটে গেল, তো কি হবে, যে t1 এর স্কোয়ার বাই t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এরও কিউব হবে, তো এটা হবে 9 কিউব ইন্টু t2 স্কোয়ার। তার মানে, ও না, আমাকে তো বের করতে হবে, আমাকে বের করতে হবে হচ্ছে t2, যে একটা গ্রহের, একটু ভালো করে বুঝে নি যে কি বলতে চাইছে, যে একটা গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ 9 টাইমস বাড়ানো হলো, তার পরিক্রমণ কাল কত গুণ বাড়বে? তার মানে কক্ষপথের ব্যাসার্ধ 9 টাইমস বেড়ে গেছে, তার মানে যখন এর কক্ষপথের ব্যাসার্ধ ছিল r1 তখন তার টাইম লাগতো t1, এবং যখন তার কক্ষপথের ব্যাসার্ধ 9r1 হলো তখন কত সময় লাগবে? হ্যাঁ এগুলো শুনতে হবে জিজ্ঞেস কর আচ্ছা ঠিক আছে, তোমাদের স্যার হ্যাঁ বলছি হ্যাঁ, t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউব t1 স্কোয়ার হবে তো? আমি ওটাই ভাবছিলাম। কেউ কিছু বলছো নাকি, আমি ওটাই বুঝতে পারছি না। ঠিক আছে,
কি বল দিছে বিটি মানে কি বল সে বোধহয় আনমিউট হয়ে গেছে নাকি? আচ্ছা তোমরা মিউট করে দিলে ভালো হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখানে কি এখানে আমি কি করছিলাম আমি ভুলে গেলাম। হ্যাঁ, সৌম্যদীপ্ত কি বলছিলে? হ্যাঁ স্যার, আপনি যেটা করেছেন t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9 কিউব, তাহলে তো হুম, t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউব t1 স্কোয়ার হতো। হ্যাঁ ওটাই হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি ভুল করেছি। হ্যাঁ, তো t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউব t1 স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করব, যে t2 ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 3/2 ইন্টু t1। 9 টু দি পাওয়ার 3/2 মানে কত? যে 1/2 মানে রুট করতে হয়, রুটের ভেতরে 3টে 9 থাকবে, ইন্টু t1। তো দুটো 9 রুটের ভেতর থেকে বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টু √9 ইন্টু t1। তো √9 মানে কত হবে? 3। তো 3 9 কি হবে? 27। 27 t1 আনসার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। এরপরে আমরা কি পড়বো, যে মুক্তিবেগ। মুক্তিবেগ মানে কি? মুক্তিবেগ মানে হচ্ছে কোনো গ্রহ, কি এখানে ডেফিনেশনটা কি বলা আছে সেটা আমরা দেখে নিই, তারপরে এম, যে বোঝার যে জিনিসটা সেটাই আসছি। যে কোনো গ্রহ বা পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে এমন সর্বনিম্ন বেগে নিক্ষেপ করতে হয় যাতে সেটি আর ফিরে না আসে, গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্র থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এই সর্বনিম্ন বেগকেই মুক্তিবেগ বলে। ঠিক আছে, এর গাণিতিক রূপ হচ্ছে এটা। তো তোমরা আবার বলবে স্যার আবার একটা নতুন জিনিস চলে এলো। কোনো নতুন জিনিস এখানে কিছুই আসেনি। ঠিক আছে, কেন আসেনি সেটা না হয় বলছি একটু পরে। এসব মনে রাখার কোনো দরকার নেই, মনে রাখলে তো খুবই ভালো হবে, কিন্তু মনে রাখার সেরকম খুব একটা যে দরকার বলে আমি মনে করি না। সমস্ত কিছুই হচ্ছে মাথা থেকে যেন আসে, সেটা তোমরা প্র্যাকটিস করে করে করতে পারবে, এবং সেটা কি করে করবে সেটা আমি বলে দিচ্ছি। তো মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না। আচ্ছা, মুক্তিবেগ নিক্ষেপের দিকের উপর নির্ভর করে না। পৃথিবীর জন্য এটা 11.2 কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, ব্যাপারটা কি? মুক্তিবেগ জিনিসটা কি? এটা হচ্ছে বইয়ের ব্যাপার স্যাপার। ঠিক আছে, তোমাদের যাতে এই জিনিস নিয়ে তোমরা বইয়ে এরকম করে পড়বে, আমি বলছি আমি কিরকম ভাবে জিনিসটাকে বুঝবো। তো মুক্তি মুক্তি কখন পায়? কেউ কখন মুক্তি পায়? যখন সে কোন একটা বন্ধনে ছিল। বন্ধন থেকেই তো মুক্তি পায়। যে মুক্ত, সে তো আর বন্ধনে আবদ্ধ নয়। তো তোমাদের আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে পোটেনশিয়াল এনার্জির কথা। আমি বলেছিলাম যে যেহেতু এটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবী একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, সেই ফিল্ডটা পৃথিবীর কাছে অনেক বেশি, দূরে কম, দূরে আরো কম, আরো কম, আরো কম। এবার সেখান থেকে অন্য কাউকে ফেলে এই পৃথিবীর ওপর নিয়ে আসতে, অন্য কাউকে যে কাজটা করতে হবে, মানে ধরো আমি আমি যদি কাজটা করি, আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের যদি বিরুদ্ধে কাজ করি, এই উচ্চতা অব্দি নিয়ে যাই কোনো একটা জিনিসকে, সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়, সেটা হচ্ছে পজিটিভ mgh। কারণ কি? আমি পজিটিভ কাজ করেছি। ঠিক আছে, কিন্তু যদি আমি উপর থেকে কোন একটা জিনিসকে নিচে নিয়ে আসতে যাই, তাহলে কি আমি পজিটিভ কাজ করব? আমি পজিটিভ কাজ করব না, কারণ ওটা তো পৃথিবী টেনে টেনে আনছে। তো সেইটাই আমরা দেখিয়েছিলাম, যে এইটাকেই যদি টোটাল কাজটাকে আমরা ইন্টিগ্রেট করে F.dr করে পুরো কাজটা বের করি, সেই কাজটা হবে, যেহেতু এটা পৃথিবীর দিকেই নিয়ে যাচ্ছি, যেদিকে ফোর্স সেদিকেই নিয়ে যাচ্ছি, সেই কারণে সেই কাজটা কত হবে, সেই ওয়ার্ক ডান হবে G mm
বাই আর। যদি এখানে একটা এম ভরের বস্তুকে আমি নিয়ে আসি আর পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে এই টোটাল যে কাজটা আমি করব সেটা হবে জি এম এম বাই আর। এবং যেহেতু এটা আমি ফোর্সের দিকেই করছি, তাই আমি সেটাকে একটা নেগেটিভ সাইন দিয়ে বোঝাবো যে আমি স্রোতের অনুকূলে চলছি, আমি কোনো মহান কাজ করছি না। তো সেই কারণে এটা হচ্ছে আমার কাজ। কিন্তু তোমরা মাথায় রাখো, এখানে আমি নেগেটিভ কাজ করছি, কিন্তু এমন একজন আছে যে পজিটিভ কাজ করছে। সেটা কে? সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী তো নিজে টেনে আনছে, তাই আমি যতই নেগেটিভ কাজ করি না কেন, আমার সেই কারণে পোটেনশিয়াল এনার্জিটা আমার দিক থেকে দেখলে সেটা, যেহেতু ফিজিক্স মানুষ বানিয়েছে, দেখেছে যে কিরকম করলে কম, মানে একটা তো একটা কনভেনশন তৈরি করতে হবে। তাই আমরা যখন কোনো কাজ করি সেটাকে আমরা বলি পজিটিভ কাজ। যখন তার মানে, এবং আমরা যদি স্রোতের অনুকূলে কোনো কাজ করি, স্রোতের বিপরীতে কাজ করলে পজিটিভ, ফোর্সের অনুকূলে কাজ করলে নেগেটিভ কাজ। কিন্তু এক্ষেত্রে পৃথিবী কিন্তু খুব বড় কাজ করেছে। পৃথিবী একটা এম ভরের বস্তুকে টেনে নিয়ে এসছে নিজের দিকে। তাই পৃথিবীর যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু, এই কাজটাই, এটা কিন্তু পৃথিবীর রেসপেক্টে পজিটিভ কাজ। এবং যেহেতু পৃথিবী কোনো একটা বস্তুকে টেনে এনে এখানে রেখেছে, সেই কারণে এই বস্তুটা পৃথিবীর বন্ধনের মধ্যে আবদ্ধ। তাই এই বস্তুটা যখন ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল তখন কিন্তু সে মুক্ত ছিল, কিন্তু তার উপর পৃথিবী কাজ করেছে। কতটা কাজ করেছে? এতটা কাজ। এবং এতটা কাজ করার মাধ্যমে তাকে, তার মধ্যে থেকে এতটা এনার্জি সরিয়ে নিয়েছে। কারণ কাজ সমানই এনার্জি, সেটা আমি আগের দিনে অনেকটাই এক্সপ্লেন করেছিলাম যে কাজ সমানই এনার্জি। এবং যেহেতু পৃথিবী কোনো একটা বস্তুর উপর অতটা কাজ করেছে, তাই অতটা কাজ ওর মধ্যে সঞ্চিত হয়ে আছে। পৃথিবী ওর থেকে অতটা কাজ ছিনিয়ে নিয়েছে, এবং সেই কারণে ও হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ বন্ধনে আবদ্ধ। তাই এই বস্তুটা, যে এম ভরের বস্তুটা, এই যদি পৃথিবীর অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে একে কোনো পজিটিভ কাজ করতে হবে। অনেক পাপ করে ফেলেছে, একে হচ্ছে একটা পুণ্য কাজ করতে হবে। সেই পুণ্য কাজের পরিমাণটা কত হতে হবে? যতটা পাপ সে করেছিল, যে সে যতটা পাপ করেছিল ততটাই যদি আবার পুণ্য কাজ করে, তাহলে সে অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হবে। তো এ এখন কি করে কাজ করবে? তার মানে সে যদি পৃথিবীতে থেকে এনার্জি গেইন করে। এনার্জি মানে কি? এনার্জি মানে কাইনেটিক এনার্জি। কারণ পোটেনশিয়াল এনার্জি বলে তো আসলে এনার্জি হয় না, এটা হচ্ছে রিলেটিভ একটা এনার্জি। যে তুমি এখান থেকে একটা বস্তুকে নিচ থেকে ওপরে তুলেছো, তাই নিচ থেকে ওপরে এইটুকুর মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেটাকে পোটেনশিয়াল এনার্জি বলে। পোটেনশিয়াল এনার্জি mgh। কিন্তু আমি যদি বলি আমি ওকে এই এই এখান থেকে তুলেছি, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি হবে, এই যে ডিস্টেন্সটা সেটা যদি ধরো h2 হয়, তাহলে আমি এখান থেকে বলবো এটা তো mgh2। তার মানে পোটেনশিয়াল এনার্জির কোনো ফিক্সড ভ্যালু নেই, তুমি কোথা থেকে তুলছো, মানে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র মানে ডিফারেন্স হয়, ঠিক আছে। কিন্তু কাইনেটিক এনার্জিটা তোমাকে এই এত যে এই যে এটা পোটেনশিয়াল এনার্জি আমি বলছি, এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি না, পোটেনশিয়াল এনার্জি না, বিভব যে জিনিসটা সেটা শুধু না, সেটা হচ্ছে বিভব পার্থক্য। তোমরা সবসময় দেখবে যে বইয়ে লেখা থাকে বিভব পার্থক্য। এবং যখন বলা হয় যে বিভবের সংজ্ঞা কি, তখন দেখবে বলা হবে যে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে, মানে অসীমের সঙ্গে যে পার্থক্য সেটা হচ্ছে বিভব। তার মানে অসীমের সঙ্গে পার্থক্য মানে হচ্ছে যেন মনে হচ্ছে যেন একটা বিশাল মানে ব্যাপার, কিন্তু কোনোদিন তো তুমি অসীম থেকে কোনো কিছু আনবে না। তাই শুধুমাত্র বিভবের কোনো মানে নেই। সবসময় যেটা হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। তুমি একটা ফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সের জিনিসপত্র মুভ করবে, সেজন্য তুমি একটা বিভব পার্থক্য পাবে। কিন্তু কাইনেটিক এনার্জির একটা অ্যাবসলিউট ভ্যালু হয়। তো এই যে বস্তুটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে -gmm/r। এই যে তার মানে gmm/r ও কাজ ওর থেকে বের করে নেওয়া হয়েছে, এটা হচ্ছে এই বস্তুটার পাপ। তো এই বস্তুটা যদি এখন একটা কাইনেটিক এনার্জি গেইন করে, সেটা হবে ধরো ½ mv²। সেই কাইনেটিক এনার্জিটা যদি তার পাপের সমান হয়ে যায়, যেটা হচ্ছে gm/r, তাহলে ওই বস্তুটা পৃথিবীর অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে মুক্ত হতে গেলে কি ভি লাগবে দেখি, করে দেখি। তো ভি লাগবে ½ v² = gm/r। আচ্ছা আচ্ছা, তো কি হচ্ছে যে v² = 2 gm/r। তার মানে ভি হচ্ছে √2 gm/r। তার মানে কোনো একটা বস্তুকে যদি এতটা ভেলোসিটি দিয়ে দেওয়া হয়, তাহলে সে
অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কার অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হবে? নাকি যার মান যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, ওর নিজের ভরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মানুষ মানে যে পাপ করেছে, সে কোথায় জন্মেছে, সে কেমন দেখতে, তার ওজন কত, সেটা ইম্পর্টেন্ট না, সে কাজটা কি করেছে সেটা ইম্পর্টেন্ট। তো কাজ হচ্ছে কি, সে কোথায় কতটা পাপ করেছিল তার সঙ্গে যুক্ত, মানে কি সে পৃথিবীর ভরের সঙ্গে যুক্ত, সেই কারণেই ওটা বলা হয়েছিল। সেই কারণেই বলা হয়েছিল যে মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না। কিন্তু একই স্যার, আমার তো এই ফর্মুলাটাই এলো না, কি হলো তাহলে? ফর্মুলা তো আসবে না, কিন্তু কনসেপ্টটা তো এসছে। এবার ফর্মুলা তো এমনি এমনি চলে আসবে এর পিছনে পিছনে। কিরকম ভাবে আসবে? এখানে দেখো স্মল জি বলা আছে। স্মল জি মানে কি? ফোর্স ইজ ইকুয়াল টু দ্য জি বাই আর স্কোয়ার, যেটা আমি প্রথম দিন থেকে বলে চলেছি, জি বাই আর স্কোয়ার। তো তাহলে আমার অ্যাক্সিলারেশন বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা আবার জি বলে চিনি, সেটা কি না ফোর্স বাই মাস। কারণ নিউটনের সূত্র, দ্বিতীয় সূত্রটা কি বলেছে? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এবং এই যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। তাহলে জি ইজ ইকুয়াল টু কি? জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, তার মানে অভিকর্ষজ বল বাই মাস। তার মানে অভিকর্ষজ বল কি? জি বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই, তুমি যদি মাস করো তাহলে এই মাসটা কেটে যাবে এখান থেকে, এবং এই মাসটা কেটে গেলে কি হবে? জি এর ভ্যালুটা হবে জি বাই আর স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা জি এর ভ্যালু। এবার আমরা এখানে কি পেয়েছি? আমরা পেয়েছি, আচ্ছা এখানেই করি জি বাই আর স্কোয়ার, তো আচ্ছা এখানেই করি। তো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gm বাই আর আছে এখানে, হ্যাঁ। তো আমি এখানে ইচ্ছে করে আর স্কোয়ার যদি লিখি এবং উপরে যদি আর লিখে দিই, তাহলেই তো ঠিক আছে। তাহলে তো এই ফর্মুলাটা। তার মানে আমি এখানে কি লিখতে পারি? যে রুট ওভার 2, এই যে পুরো জিনিসটা, এটাকে তো আমরা জি লিখতে পারি ইন্টু আর। এটাই হচ্ছে এখানে বলা হয়েছিল, রুট ওভার 2g ইন্টু আর। ঠিক আছে, সুতরাং কোনো কিছু মুখস্থ করার কিছু নেই। তোমাদের জানতে হবে যে মুক্তি বেগ মানে কিসের মুক্তি, কার বেগ, কিসের মুক্তি এবং কার বেগ, সেটা যদি জানো তাহলে তোমরা খুব সহজেই জেনে যেতে পারবে যে মুক্তি বেগটা কত হবে। এবার তোমরা দেখো, বুঝতে পারবে যে মুক্তি বেগ ভরের উপর নির্ভর করে না, মুক্তি বেগ নিক্ষেপের দিকের উপরেও নির্ভর করে না। তুমি তুমি হচ্ছে এই জিনিসটা দিয়ে তুমি একে উপরে ছোড়ো, পাশে ছোড়ো, যেদিকেই ছোড়ো না কেন, ও হচ্ছে মুক্ত হয়ে যাবে। কারণ ইম্পর্টেন্ট হচ্ছে এনার্জিটা, কোন দিক ইজ নট ইম্পর্টেন্ট, এনার্জিটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এনার্জি যদি সে এই এনার্জিটা হাফ এমভি স্কোয়ারটা গেন করে নেয়, তাহলেই সে পৃথিবী ওর ওপর যতটা কাজ করেছিল, সেই কাজের যে বন্ধন, যতটা কাজ করে ওকে আগলে রেখেছিল, মানে আমাকে পৃথিবী ধরে রেখেছে, যে কাজটা করে সেই কাজটা যদি আমি সেই এনার্জিটা গেন করি, আমি এখান থেকে পালিয়ে যাবো। সেই কারণেই ধরো যখন চাঁদে রকেট পাঠানো হচ্ছে, যখন মঙ্গল গ্রহে রকেট পাঠানো হচ্ছে, তাদের এই ভেলোসিটিটা দেওয়া হয়, যে ভেলোসিটিটা হচ্ছে পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই গতিটা দিলেই সে পৃথিবীর অভিকর্ষজ বন্ধন থেকে মুক্ত হতে পারবে। ঠিক আছে, তো কনসেপ্ট রেডি। কনসেপ্ট যখনই রেডি হবে তখনই হচ্ছে তোমাদের সমস্ত কিছু রেডি হবে। বলো কি কোশ্চেন আর আছে? রুট 2g আর এর জায়গায় ওই ভ্যালু গুলো বসিয়ে দিলেই তো 11.2 বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ঠিক আছে, এটাও হচ্ছে ওখানে ভ্যালু গুলো বসিয়ে দিলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এরপরে দেখো এখান থেকে কি কোশ্চেন আছে? এখান থেকে কোশ্চেন আছে যে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 টাইমস। তো এই গ্রহটি জি পৃথিবীর মতোই, তো গ্রহটির মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ হবে? তো ফর্মুলা জানলে সহজ, না জানলে হচ্ছে 1 মিনিট লাগবে ফর্মুলাটা বের করে নিতে, দিয়ে তারপরে বাকিটা সহজ। ব্যাস, মানে পুরোটাই সহজ, কোনো এখানে বিশাল যে কঠিন কিছু হচ্ছে সেটা না। তো এটা কি হবে? ভি সমান কি দেখলাম? রুট ওভার 2g আর। তো বলছে ব্যাসার্ধ 4 গুণ বেশি, জি জি এর মতোই। তো আমরা কি করব? আমরা হচ্ছে গ্রহটির মুক্তিবেগ পৃথিবীর মুক্তি, এটা ধরো পৃথিবীর মুক্তিবেগ, ঠিক আছে, এটা হচ্ছে ভিই বলি। তো আরেকটা ধরো অন্য প্ল্যানেট আছে, সেই জন্য সেইটার ধরো বলি আমরা ভিপি। তো এটা যদি বলি তাহলে কি হবে? 2g, আর এর জায়গা জি, তো জি এর মতোই বলেছে। আর গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 টাইমস, তার মানে 4r বলে দিই। তার মানে কি হচ্ছে? জাস্ট 4টা রুটের বাইরে থেকে বের করে এটা কি হয়ে যাবে? 2 ইন্টু রুট ওভার 2gr হয়ে যাবে। তার মানে 2 ইন্টু ভিই হয়ে যাবে, ভিপি মানে। মানে এইরকম তোমাদের হচ্ছে অঙ্ক থাকবে, যে অঙ্কগুলো তোমাদের করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এরপরে কি? একটি গ্রহে জি হচ্ছে 4g0, আর হচ্ছে আর 0/4,
গ্রহটির মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ হবে? তো কিছুই না, যে ফর্মুলাটা আমরা এখানে দেখলাম একটু আগে, সেই ফর্মুলাটা এখানে ইউজ করে নেব, যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2g/r। তো জি এর জায়গায় আমি কি দেব? আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের কত, তো এটা আমরা পৃথিবীর ভিটা লিখে নিলাম, মানে ভি অফ আর্থ, এবং অন্য প্ল্যানেটেরটা কি দেবো? 2। জি এর জায়গায় কি আচ্ছা, এটা g0 এবং এটা ধরো r0, ঠিক আছে। জি এর জায়গায় কি দেবো? 4g0, এবং আর এর জায়গায় দেবো r0/4। এটার মানে কি হলো? 4 তো কেটে গেল, এটা কি অঙ্ক দিয়েছে? একই তো হচ্ছে। যাই হোক, এরকম অঙ্ক, সহজ সহজ অঙ্ক যদি পরীক্ষা দেয়, এসব মানে খুবই তাড়াতাড়ি করে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে কি বলছে অঙ্ক, যে পৃথিবীতে মুক্তিবেগের মান ভিই, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, তো ওই গ্রহে মুক্তিবেগের মান কত? এ বাবা, ঘনত্ব দিয়ে দিয়েছে, ঘনত্ব কি করে করবো? ঘনত্ব নতুন নতুন, কোনো নতুনের কোনো ব্যাপার নেই। কিভাবে করবে না, জি না, কি ছিল আমাদের? ভি সমান ওখানে কি ছিল? √2g/r, ঠিক আছে। বড় ফর্মুলাটা দেখে নি, যে একটু আগে যেটা বের করলাম, বড় ফর্মুলাটা কি ছিল? যে √2gm/r, √2gm/r। এবার এই যে মাস ইজ ইকুয়াল টু কি? মাস মানে কি? যে মাস মানে হচ্ছে ভর, তো ভর সমান কি? আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব রো, ঠিক আছে। আমার ল্যাপটপের ব্যাটারি কম হয়ে গেছে, আমি একটু চার্জারটা লাগিয়ে দিই। হ্যাঁ, তো মাস হচ্ছে এটা। এবার এই যে মাসটা হচ্ছে এখানে, তো সেই মাস থেকে, এই মাসের জায়গায় আমি যদি এই রো দিয়ে এই ফর্মুলাটা লিখে দিই, তাহলেই আমার রো এর সঙ্গে যে ফর্মুলা সেটা বেরিয়ে যাবে। তো ভি সমান কি হবে? √2g ইন্টু কি লিখবো? মাসের জায়গায় লিখবো আমি 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর। তার মানে আর, আর এখানে এটা কেটে হয়ে গেল r² ইন্টু রো। তার মানে আমার যে ভি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু, বাকি এগুলো তো সব কনস্ট্যান্ট, তো তার মানে আমরা লিখতেই পারি যে r² ইন্টু রো। এবার এই যে রো মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে, রো মানে ঘনত্ব। তো এই যে ভি ইজ প্রপোর্শনাল টু আর ইন্টু √রো। এই যে তোমরা ফর্মুলাটা পেয়ে গেলে, সেখান থেকে তোমরা এখানে এখন বের করে নিতে পারো যে কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, ওই গ্রহের মুক্তিবেগের মান কত। স্যার ওটা তো প্রপোর্শনাল হলো, ওটা ইকুয়াল টু করতে গেলে তো কোনো একটা ধ্রুবক বসাতে হবে। হ্যাঁ, ধ্রুবক বসাতে হবে, কিন্তু সেটা তো তোমার অঙ্ক করতে লাগবেই না। কি করে লাগবে না? কারণ দেখো, পৃথিবীর বলে দিয়েছে যে পৃথিবীর এরকম করবে, যে পৃথিবীর মুক্তিবেগ ডিভাইডেড বাই ওই গ্রহের প্ল্যানেটের জন্য আমি লিখছি পি ইজ ইকুয়াল টু পৃথিবীর রেডিয়াস অফ আর্থ ইন্টু √ওভার পৃথিবীর ঘনত্ব রো অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ আর্থ, সরি আর্থ না, ওই প্ল্যানেটটা, তো প্ল্যানেট ইন্টু √ওভার রো অফ ওই প্ল্যানেট। এটা হবে তো? এটা যদি হয়, তাহলে বলেছে যে ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, মানে এবার উপরে হচ্ছে আর ই ইন্টু √ওভার রো ই ডিভাইডেড বাই 4 ইন্টু আর ই, কারণ 4 গুণ, এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, মানে √ওভার 9 ইন্টু রো ই। তার মানে আর ই ইন্টু √ওভার রো ই
ডিভাইডেড বাই 9 মানে কি 3 চলে এলো, মানে এই দেখো 3 4 12 হয়ে গেল, ইন্টু কি আর ই ইন্টু রুট ওভার রো ই, এটা হচ্ছে ভিই ডিভাইডেড বাই ভিপি এর ভ্যালু। তার মানে ভিপি মানে ওই প্ল্যানেটের এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু, এগুলো হচ্ছে কেটে গেল 12 ইন্টু ভিই। বুঝতে পারলে যে ওই গ্রহের মুক্তিবেগের মান হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, প্রথমেই বলে দিয়েছে ভিই, তাহলে ওই গ্রহের মুক্তিবেগ হয়ে যাবে তার 12 গুণ। বুঝতে পারলে কেন এরকম করলাম? ওকে, তো ওরকমই আরেকটা ধরো অঙ্ক, যে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং তাদের উভয়ের ঘনত্ব সমান, যদি ওই গ্রহ ও পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ ভিপি এবং ভিই হয়, তাহলে প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করতে বলা মানে উত্তর বলে দেওয়া, তো উত্তর বলে দিয়েছে, তোমাদেরকে করে দেখাতে হবে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। কি করে করবে? এই যে যেরকম আগের যেটা করলাম এই রকম ভাবেই তোমাদেরকে এত অবধি করতে হবে, যে ভি এসকেপ ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু, কি ছিল না, রেডিয়াস ইন্টু রুট ওভার রো, রো মানে ঘনত্ব। তো বলছে যে তার মানে ভিই বাই ভিপি ইজ ইকুয়াল টু আর ই ইন্টু রুট ওভার রো ই ডিভাইডেড বাই আর পি ইন্টু রুট ওভার রো পি, মানে ওই প্ল্যানেটের রো এবং প্ল্যানেটের আর। তো বলেছে যে ব্যাসার্ধের পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে নিচেরটা কি হচ্ছে 2 ইন্টু আর ই, কিন্তু উভয়ের ঘনত্ব সমান, তার মানে রুট ওভার রো পি, রো পি মানে রো ই, উভয়ের ঘনত্ব সমান, এখানেও হচ্ছে রো ই এবং এটা হচ্ছে আর ই, তো আর ই এসব কেটে গেল, তো ভিই বাই ভি পি ইজ ইকুয়াল টু দিস, তার মানে ভি পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভিই। এটাই প্রমাণ করতে দিয়েছে। শুধু এখান থেকে করলে হবে না, তোমাদের একদম আরো প্রথম থেকে করতে হবে, এটাই যে এখানে শেখার। ঠিক আছে, এরপরে তোমাদেরকে যেটা জানতে হবে, এগুলো হচ্ছে আর মানে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, কিছু জাস্ট নলেজের জন্য, যে জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ কাকে বলে, যে যে এটা একটা যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে পৃথিবীর ঘূর্ণনের মানে সমান কৌণিক বেগে ঘুরছে, তার মানে কি যখন এই যে পৃথিবী আমাদের ঘুরছে, পৃথিবী নিজের অক্ষের চারপাশে এই যে ঘুরছে, এবং এর যে কৌণিক বেগ সেই একই বেগে যদি এর চারপাশে কোনো কিছু একটা ঘোরে, তখন সেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। কারণ হচ্ছে সেটা পৃথিবী থেকে দেখলে পৃথিবীর একটা পার্টিকুলার জায়গায় ও ফোকাস করবে, একটা পার্টিকুলার জায়গায় ফোকাস করবে এবং সব সময়ই পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকবে, এই সেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। যেমন আমি এখানে একটা সিমুলেশন দেখেছিলাম, সিমুলেশনটা কোথায়, এই যে এখানে, এখানে দেখো যে আমি যদি এই যে টাইম পিরিয়ডটা পৃথিবীর রোটেশনের টাইম পিরিয়ড কত, পৃথিবীর রোটেশনের টাইম পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা। তো আমি যদি এটাকে 24 ঘন্টা করে দিই, এবং এই যে ও যে একটা টিল্ট হয়ে আছে না, অ্যাঙ্গেল হয়ে আছে, ওই অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে 0 ডিগ্রি করে দিই, তাহলে ও দেখো একটা পার্টিকুলার জায়গায় এখানেই ফিক্স হয়ে আছে। তার কারণ পৃথিবীটাও ঘুরছে এবং ও ঘুরছে, মানে এতক্ষণ কি ছিল দেখো, আমি তোমাদের দেখাচ্ছি এতক্ষণ কি হতো। এই দেখো এটা হচ্ছে একটা পথ, ও ট্রাভেল করছে, পৃথিবী থেকে দেখলে এরকম লাগবে, তাহলে এরকম একটা টিল্টেড পথে ও ঘুরে যাচ্ছে। তো পৃথিবী থেকে দেখলে জিনিসটা এই এই এটা খেয়াল করো, এখানে কি হচ্ছে, স্যাটেলাইটটা এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি ধরো আমি অ্যাঙ্গেলটাকে 0 ডিগ্রি করে দিলাম, তাহলে কি করবে,
ও হচ্ছে পৃথিবীকে নিরক্ষরেখার মতো চারপাশে চারপাশে ঘুরতে থাকবে, পৃথিবীর চারপাশে ঘুরবে, কারণ ও প্রচন্ড ফাস্ট ঘুরছে, প্রচন্ড ফাস্ট। কারণ হচ্ছে এর টাইম পিরিয়ড 2 ঘন্টা করেছি, তোমরা দেখো টাইম পিরিয়ড যে 2 আওয়ার্স পিরিয়ড লেখা আছে, তার মানে কি পৃথিবী ঘুরতে, পৃথিবী নিজের সময় লাগছে এক পাক ঘুরতে 24 ঘন্টা, কিন্তু ও হচ্ছে 2 ঘন্টা এক পাক ঘুরে নিচ্ছে। তার মানে পৃথিবী যতক্ষণে এক পাক পুরোটা ঘুরছে, ও ততক্ষণে 12 বার ঘুরে ফেলছে, ঠিক আছে, পৃথিবীর চারপাশে। তো সে কারণে এটা হচ্ছে প্রচন্ড মানে প্রচন্ড ফাস্ট ও হচ্ছে যাচ্ছে। কিন্তু যদি আমরা এটাকে আরো আস্তে করে দিই, কি করে আস্তে করবো, যখন যদি এটা আরো অনেকটা উপরে চলে যায়, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমি অল্প একটু জোরে করলাম, যেমন ধরো 9 ঘন্টা, তার মানে কি হলো দেখো, স্লো হয়ে গেল, আস্তে আস্তে যাচ্ছে ও এখন। টিল্টেড করলেও আবার এরকম বাঁকা বেঁকে যেতে থাকবে, কিন্তু টিল্টেড করবো না, আমরা একদম সোজা রাখবো। এবং আমরা যদি এটাকে আরো দূরে নিয়ে যাই, দূরে নিয়ে যাই, দূরে নিয়ে যাই, এবং 24 ঘন্টা যদি করে দিই, তাহলে দেখো এ একটা জায়গায় ফিক্স হয়ে যাবে। কারণ পৃথিবী থেকে দেখলে পৃথিবীও তো 24 ঘন্টা এরকম ভাবে ঘুরছে, ওর সামনে দিয়ে এরকম ভাবে ঘুরছে, ও কিন্তু ঘুরছে, কিন্তু পৃথিবী থেকে দেখলে দেখো এর ওপর স্থির আছে। এটাকে এবার তার মানে কি, যদি ভারত সরকার ভারতের উপর নজরদারির জন্য, ভারতের সিকিউরিটির জন্য কোন একটা জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ করে, তখন ওকে হচ্ছে ভারতের ওপর ফিক্স করে দেবে। ভারতের উপর নিয়ে যাচ্ছি, জানি না পুরো ভারতের উপর যাবে কিনা, পুরো ভারতের উপর যাবে না, এখানে ধরো ফিক্স করে দিলাম, ঠিক আছে। মানে এই জায়গাটায় ও ফিক্সড হয়ে রইলো, ঠিক আছে। এটা কিন্তু নিরক্ষরেখার মানে নিরক্ষরেখার উপরেই সবসময় হবে। কারণ কি, পৃথিবী নিরক্ষরেখার, পৃথিবীতে 24 ঘন্টা এরকম করে ঘুরছে, তার পারপেন্ডিকুলার হতে গেলে নিরক্ষরেখায় হতে হবে। যদি তুমি এটাকে এখনই একটু টিল্টেড করে দাও না, যদি এটাকে টিল্টেড করে দাও, তাহলে ও কিন্তু একটা পাথ ও ফলো করতে থাকবে, ঠিক আছে। তো সেই কারণে কোন দেশ কোন পার্টিকুলার কাজের জন্য কোন স্যাটেলাইটকে পাঠাচ্ছে, তার উপর ভিত্তি করে তার ভেলোসিটি, তার অ্যাঙ্গেল, তার সমস্ত কিছু নির্ধারণ করা হবে, ঠিক আছে। ধরো হচ্ছে এই একটা পার্টিকুলার জায়গায় আমি কভার করতে চাইছি ইন্ডিয়ার চারপাশে, তাহলে আমি এরকম ভাবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করব, যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা আমার ইন্ডিয়ার আবহাওয়া এবং ইন্ডিয়ার সিকিউরিটি এবং ইন্ডিয়ার সমস্ত কিছুকে আমাকে বলতে থাকবে, সবসময় ইন্ডিয়ার চারপাশে ঘুরতে থাকবে, তখন সেটা হচ্ছে এইরকম ভাবে আমি করে দেবো। ঠিক সেরকমই আমার সিকিউরিটি সাপেক্ষে আমি দেখতে পারি, আমি ভাবতে পারি যে অন্য কোনো দেশ আমাকে হয়তো অ্যাটাক করতে পারে, তাহলে সেই দেশে কিরকম কি চলছে না চলছে সেটা জানার জন্য আমি তাদের মাথার উপর একটা স্যাটেলাইট ফিক্স করতে পারি গোপনে। কিরকম ভাবে ফিক্স করবো দেখো, এটার উপর নির্ভর করছে কি, যে আমি কতটা টাইম পিরিয়ড নেব এবং কতটা আমি অ্যাঙ্গেল নেব, তার উপর ভিত্তি করে আমি যে কোনো জায়গায় আমার স্যাটেলাইট প্লেস করতে পারি। ধরো আমি এখানে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মাথার উপর এই এই জায়গাটাকে আমি একটু ফিক্স করতে চাইছি, তো আমি এখানে হচ্ছে এই জিনিসটা ফিক্স করে দেবো। এটা আমার টিল্টেড অ্যাঙ্গেল কিরকম করব তার উপর ও মানে ও কতটা জায়গা জুড়ে ফিক্স হবে সেটা হচ্ছে নির্ভর করছে, ঠিক আছে। দেখো আমি খুবই কম জায়গার মধ্যে এটা করে দিয়েছি, তো সেই রকম ভাবে হচ্ছে সেই জিনিসটাকে মেনটেন করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য আমি সিমুলেশনটা দেখানোর চেষ্টা করলাম, যে এখানে তোমাদের ওই এই জিনিসটা নিয়ে একটুখানি বলা হয়েছে যে এই এই জিনিসটা কিরকম। তো দেখো এখানে লেখা আছে যে কক্ষপথ অবশ্যই বৃত্তাকার হতে হবে এবং অবশ্যই পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থিত হতে হবে। তোমরা যেমন দেখলে যে একটুখানি টিল্ট করে দিলে ও কিন্তু আর স্টেশনারি থাকবে না। ওকে স্টেশনারি থাকতে গেলে, মানে ওকে যদি স্থির থাকতে হয়, ওকে নিরক্ষরেখার উপরে স্থির থাকতে হবে এবং ঘূর্ণনের দিক হতে হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। অবশ্যই এটা তার কারণ কি, কারণ পৃথিবী নিজে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সেই কারণেই না সূর্য পূর্ব দিকে ওঠে। এটা তো একটা রিলেটিভ মোশন। ট্রেনের মধ্যে দিয়ে আমরা যখন সামনের দিকে যাই, তখন তো আমরা কি দেখি, যে সমস্ত জিনিস পিছনের দিকে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ওঠে, ঘোরে, সেই কারণেই আমরা দেখি সূর্য উল্টো দিকে উঠছে, মানে সূর্য আসলে পূর্ব দিকে উঠছে। তো পৃথিবী একদিকে ঘুরছে আর এ অন্যদিকে ঘুরছে, তাহলে তো রিলেটিভ ভেলোসিটি স্থির হওয়ার বদলে বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। যদি আমি ভি ভেলোসিটিতে এদিকে যাই আর তুমিও ভি ভেলোসিটিতে এদিকে যাও, তাহলে ভি আর ভি তো যোগ হয়ে 2v হয়ে যাবে আমাদের রিলেটিভ মোশন। কিন্তু স্থির হতে গেলে আমিও এই দিকে যাচ্ছি, তোমাকেও এই দিকেই যেতে হবে। একই ভেলোসিটিতে তুমি যদি যাও, তুমি আমাকে স্থির দেখবে। সেই কারণে ভূস্থির বা জিও স্টেশনারি স্যাটেলাইট হতে গেলে পৃথিবী যে দিকে ঘুরছে ওকেও সেই দিকেই ঘুরতে হবে, উল্টো দিকে ঘুরলে অন্য কেস হয়ে যাবে, আর স্টেশনারি থাকবে না। তো এটাই হচ্ছে ভূস্থির স্যাটেলাইট নিয়ে কথাবার্তা, এবং কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, যেমন যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া পর্যবেক্ষণ, টেলিকমিউনিকেশন, লাইভ সম্প্রচার, এই সমস্ত কিছু, এবং এই এই জিনিসটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে অসুবিধা হয়েছে না, মানে বুঝতে সুবিধা হয়েছে, এবং অসুবিধা হলে তোমরা আমাকে এখন কোশ্চেন করবে, কারণ তোমাদের এখন অত্যন্ত খুশি হওয়া উচিত
সেটার কারণ হচ্ছে সমগ্র তোমাদের যে রিভিশন ছিল মহাকর্ষের, সেটা আশা করি আমি কমপ্লিট করে দিতে পেরেছি। এই কিছু ফর্মুলা গুলো যেগুলো তোমাদেরকে দেখালাম, যে মনে থাকলে ভালো হবে, না মনে থাকলে করে নিতে 2 মিনিট লাগবে। যদি তোমরা সেই জিনিসটা প্র্যাকটিস করো বারবার করে, তাহলে এই জিনিসটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আছে কিছু? আমরা আবার আমাদের যে শিডিউল দিয়ে দিয়েছি সেই শিডিউল অনুযায়ী আমরা চলবো, এবং আমাদের যে নেক্সট ক্লাস সেটা হতে চলেছে শুক্রবার, মানে পরশুদিন। ঠিক আছে, তো পরশুদিনে যেরকম আমি শিডিউল দিয়েছি সেই শিডিউল অনুযায়ী হবে, এবং আমরা পুরো 11-এর যে সিলেবাসটা সেটা 10টা ক্লাসের মধ্যে এরকম ভাবেই খুবই সহজ ভাবে কভার করে দেবো। তাহলে কি হবে, তোমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমি যেরকম ভাবে পড়ালাম সেই জিনিসটা তোমরা ওইভাবে করবে। মানে কি, তোমরা কি শিখলে আজকে যদি আমি একবার রিভাইজ করি, আগের দিন কি শিখেছো? আগের দিন শিখেছো যে নিউটনের গতিসূত্র, না, যে G/m/r² দিয়ে আমি কি সুন্দর ভাবে সমস্ত জিনিসগুলো যতদূর বলেছিলাম সেই জিনিসটা একটা ফর্মুলা দিয়ে সমস্ত কিছু হয়েছে। এবং আজকেও যেটা হয়েছে সেটা হচ্ছে ওই একটা ফর্মুলা প্লাস তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে জিনিসগুলো তোমরা পড়েছিলে সেই জিনিসগুলোর উপর ভিত্তি করেই আমরা কেপলারের সূত্র, তার যে এরিয়ার যে সূত্রটা, যে একই সময়ে একই এরিয়া কভার করে, সেটা কিভাবে করে, সেই যে ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশনটা, সেটাও আমরা এভাবে দেখে নিলাম। এবং নিউটনের সূত্র কাজে লাগিয়ে, দ্বিতীয় সূত্র কাজে লাগিয়ে আমরা খুব সহজেই বুঝে নিলাম যে এটাই তো হবার কথা ছিল। কিন্তু কেন তাও আমরা কেপলারের সূত্র পড়ি? তার কারণ হচ্ছে কেপলার নিউটনের আগে বলেছিল কথাটা, সেই কারণেই কেপলার ইম্পর্টেন্ট। না হলে কেপলার অতটা ইম্পর্টেন্ট হতো না। কেপলারের সূত্র থেকে যে ফর্মুলাগুলো আমরা দেখে, যে ফর্মুলাটা আমরা পেলাম, সেখান থেকে এই সমস্ত অঙ্কগুলো করতে হবে। এবং সেই অঙ্কগুলোর মধ্যে খুবই খুবই সহজ অঙ্ক, জাস্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ যে সংরক্ষিত থাকে সেই জিনিসটা তোমাদের মাথায় রাখলেই হবে, যেটা সার্কুলার মোশনে তোমরা আগের সেমিস্টারেই পড়েছো। তারপরে কেপলারের তৃতীয় সূত্র, এবং কেপলারের তৃতীয় সূত্রটাও আমরা দেখলাম যে খুব সহজেই ডিরাইভ করা যায়, যে T² = R³ হয়। ঠিক আছে, এবং তারপরে সেখান থেকে যে কোশ্চেন গুলো হয় সেগুলো খুবই সিম্পল, যে T1/T2, R1/R2 এই ধরনের অনুপাতের মাধ্যমেই কিন্তু এই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যায়। এবং তারপরে আমরা দেখলাম যে মুক্তিবেগ কাকে বলে, এবং মুক্তিবেগেরও যে ডেফিনেশনটা সেই জিনিসটাও তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, খুব সহজেই এটা তোমাদের মাথায় থাকবে যদি তোমাদের বিভব যে জিনিসটা সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বিভব কনসেপ্ট ক্লিয়ার করা মানেই হচ্ছে মুক্তিবেগেরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এখানেও আর কোনো বিশেষ করে আলাদা করে কিছু পড়ার নেই। এবং সেখান থেকেই আমরা মুক্তিবেগ নিয়ে বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। এবং সেখানে আমরা ঘনত্বেরও যে ব্যাপারটা সেটাও ঢুকিয়ে দিলাম, যে কি রকম ভাবে ঘনত্ব দিয়ে এই জিনিসটা আছে। আর তারপরে আমরা জিও স্টেশনারি যে স্যাটেলাইট আছে সেই জিও স্টেশনারি স্যাটেলাইট সম্পর্কেও পুরো জিনিসটা বুঝে নিলাম। তো তোমাদের এবার যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা আমি যেরকম একটু আগে অ্যাপ্রিসিয়েট করলাম অদৃশকে, যে কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, উত্তর কিন্তু রেডিলি অ্যাভেলেবেল অনেক জায়গাতে। তো তোমাদের আমি চাইবো যে কোয়েশ্চেন করো, মানে যা মনে আসছে, ভুল হোক ঠিক হোক, যা মনে আসছে। আমি ভুল হতে পারি, আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমি একজন স্টুডেন্ট, এবং সুতরাং আমিও ভুল করতে পারি, আমি স্টুডেন্টই থাকবো। তো তোমরা আমাকে কিছু যদি শেখাতে পারো, বা কিছু যদি মনে হয় যে কোনো জায়গা বেটার ইমপ্রুভমেন্ট করা যাবে, সেই জিনিসগুলো তোমরা আমাকে বলতে পারো। সেই ক্লাস নোটটা একবার গ্রুপে পোস্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা, ক্লাস নোট গ্রুপে পোস্ট করে দাও। আচ্ছা, বুঝতে পেরেছো তো তোমরা সবাই? আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে আমি প্রপার সময়ে ঠিক 11:30টাতেই, যেরকম বলেছিলাম 1.5 ঘন্টার ক্লাস, সেই 1.5 ঘন্টায় আমি কমপ্লিট করতে পেরেছি। তো জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ। আর সমস্ত যারা যা কোয়েশ্চেন আসবে সেই কোয়েশ্চেন গুলো তোমরা পরের ক্লাসে করতে পারো, গ্রুপে করতে পারো। এবং আহ, এই যে জয়েন হলে এবং শিখলে আমার সাথে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ রাত জেগে শেখার জন্য। থ্যাংক ইউ। আমাদের আবার দেখা হবে পরশুদিন, শুক্রবার।
তো সবাই সেই ক্লাসটাও জয়েন করো। আমাদের গ্র্যাভিটেশন নিয়ে তোমাদের যা কোয়েশ্চেন তার মধ্যে যদি থেকে থাকে সেটা কিন্তু আমাকে পাঠিয়ে দেবে বা পরের ক্লাসে জিজ্ঞেস করবে। পরের ক্লাসে জিজ্ঞেস না করে যদি তোমরা গ্রুপেই পাঠিয়ে দাও সেটা ভালো হবে, তাহলে পরের ক্লাসের সময়টা আর নষ্ট হবে না। গ্রুপে আমি যদি জেনে নিই তাহলে পরের ক্লাসে আমি শুরুতেই গ্র্যাভিটেশন সংক্রান্ত সমস্ত জিনিসগুলো যা তোমাদের কনফিউশন সেগুলো কভার করে দিয়ে তারপরে আমি পরের চ্যাপ্টারটা শুরু করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।